ফেমাস কে পপ স্টার লিওটকে যেতে হয় কোরিয়া সরকারের বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিংয়ে। আর সেখানে গিয়েই সে প্রেমে পড়ে যায় এক সুন্দরী মিলিটারি অফিসারের। কিন্তু একে তো ওই অফিসার ছিল তার সিনিয়র, তার উপর সে ছিল নিজের কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল। এ কারণে সে কোনো সম্পর্কেই যেতে চাইতো না। এখন বেচারা লিওড কিভাবে তার সিনিয়রকে নিজের ভালোবাসার কথা জানাবে? সে কি আদৌ তাকে একসেপ্ট করবে, নাকি তার মনটাই ভেঙে দিবে? সেটাই দেখবো আজকের গল্প মাই মিলিটারি ভ্যালেন্টাইনে। শুরুতেই দেখা যায় একটা টিভি চ্যানেলে নিউজে বলা হচ্ছে আজ প্রায় 46 বছর পর নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার পুনর্মিলন হয়েছে। সেই জন্য এখন যে কেউ নর্থ কোরিয়া যেতে পারছে, আবার সাউথ কোরিয়াতেও আসতে পারছে। তাদের যেখানে ইচ্ছা সেখানে যাতায়াত করা যাচ্ছে, কোনো বাধা বিপত্তি নেই। তো এরপর আমরা একটা ফেমাস কে পপ ব্যান্ডকে দেখি যাদের গ্রুপটার নাম হচ্ছে ফিটা। আর তাদের সারা পৃথিবীতে অনেক অনেক মেয়ে ফ্যান্স আছে। এই গ্রুপেরই একটা ছেলে আছে যার নাম হচ্ছে লিওড। আর লিওড হচ্ছে আজকের গল্পের মেইন লিড ক্যারেক্টার, অর্থাৎ আমাদের হিরো আর কি। তো তারপর দেখা যায় এই গল্পের আর একজন লিড ক্যারেক্টারকে যার নাম ইয়ং। সে ট্রেন থেকে নামে আর একটা ঠিকানা অনুযায়ী সেই ফার্মাসিতে আসে, কিন্তু সেই ফার্মাসিটা অফ ছিল শুধুমাত্র ফিটা কনসার্টের জন্য। তখনই সেখানে আরো দুজন লোক আসে আর এসে ইয়ংকে বলে এত রাতে তুমি এখানে, নিশ্চয়ই ফ্যামিলির কেউ অসুস্থ তাই না? না হলে তো এখানে আসার কথা না। তো এই জায়গাতে তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা হয় ইয়ং এর। এদিকে আমরা সাউথ কোরিয়ার লিডার আর নর্থ কোরিয়ার লিডারের সাথে মিস ওনকে দেখি। মিস ওন এসেছে ফিটার পারফরমেন্স দেখতে, আর সে তাদের দুজনকেই বলে ফিটার পারফরমেন্স দেখবে, তাই কোনো ভুল কিছু হলে চলবে না। এদিকে ইয়ংকে সেই দুজন ব্যক্তি ভুলভাল বুঝিয়ে একটা বোতল দিয়ে দেয় আর বলে তুমি যার জন্য এখানে এসেছো মানে হয়তো হার্টের রোগী, তাই এই ওষুধটা খাওয়াও, ভালো হয়ে যাবেন। ইয়ংও তাদের কথায় বিশ্বাস করে আর বলে আমাকে সবগুলো দিয়ে দিন, কত টাকা লাগবে? যা লাগবে আমি দিচ্ছি। তখনই লোকগুলো লোভে পড়ে যায় আর বলতে থাকে তোমার কাছে কত টাকা আছে সেটা জানার পরই প্রাইস বলা যাবে, কারণ আমরা আর কি তোমার উপর কোনো প্রেসার দিতে চাই না। তো এদিকে আবার কনসার্টে আসার পর মিস ওন জানতে পারে কেউ একজন বোম সেট করে রেখেছে, যে কোনো সময় একটা ব্লাস্ট হতে পারে। তাই সে তার লোকদেরকে দ্রুত অ্যালার্ট করে আর তাদেরকে তাদের কাজ করতে বলে, না হলে আবার দুই দেশের মাঝে সমস্যা হয়ে যেতে পারে। তো অন্যদিকে আমরা যে ইয়ংকে খুব সাদাসিধে মেয়ে ভেবেছিলাম, সে আসলে ততটাও সাদা সিধা না। ইয়ংকে যখন এই লোকগুলো নিয়ে যাচ্ছিল তখন সে মাঝ রাস্তায় এসে বলে গাড়ি থামাও। তো তারা যখন ইয়ং এর কথা শুনছিল না তখন দেখা যায় ইয়ং তাদেরকে বন্দুক দিয়ে ভয় দেখায় আর বলে এই গাড়ি থামা বলছি। তো এরপরই ইয়ং তাদেরকে গাড়ি থেকে নামিয়ে সেই ওই গাড়িটা নিয়ে চলে যায় কনসার্টের দিকে, কারণ সেখান থেকে তার কাছে সেই বোমের ইনফরমেশন এসেছে। আর এখানে আমরা জানতে পারি ইয়ং আসলে একজন মিলিটারি অফিসার, তাই এটা তার দায়িত্বের মাঝেই পড়ে। তাই সে দ্রুত সেই স্থানে যেতে থাকে। তো ইয়ং সেখানে এসেই দেখে গাড়ির ভেতরে আছে লিওড, আর ইয়ং তাকে অনেক ভুল বুঝে মারধর করে সেখান থেকে চলে যায়। আর ইয়ং তো লিওডের হাতের খেলনা বন্দুকটাও ভেঙে দেয়। আসলে লিওড ছিল গেমের প্রতি বেশি আসক্ত, তাই সে গেমের যেই বন্দুকই দেখত সেগুলো কালেক্ট করার কথা ভাবত। আর আজ সেটা জিনি নামের একটা মেয়ে তাকে দিয়েছে। তো ইয়ং যখন মারধর করে চলে যায় তখনই জিনি লিওডকে জড়িয়ে ধরে আর বলে কিচ্ছু হবে না, আমি আছি তো। আর এই সব কিছু মিডিয়া কভার করে নেয়। সেলিব্রিটিদের সাথে স্বাভাবিকভাবে যা হয়ে থাকে সেরকমটাই ঘটে লিওডের সাথে। তো পরবর্তীতে জিনি মিডিয়ার সামনে এসে আরো মিথ্যা কিছু কাহিনী বলে যে তার আর লিওডের মাঝে রিলেশনশিপ ছিল, কিন্তু লিওড তাকে এখন অজানা কোনো কারণে ছেড়ে গিয়েছে। এইসবই আজে বাজে মিথ্যা কথা বলে মিডিয়ার কাছে লিওডের নাম খারাপ করছিল সে। আর লিওডকে তার সাথে টিম মেম্বার ম্যানেজার অনেক প্রশ্ন করে যে এইসব কি হচ্ছে, কারণ এইভাবে চলতে থাকলে তো লিওডের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। লিওড তখন তাদেরকে বারবার বলে সে কিছুই জানে না, এইসব মিথ্যা বলছে জিনি। তো তারপর লিওড আসে গেম খেলতে, কারণ তার মন মেজাজ একদম ভালো না। গেম খেলার সময় তার মনে পড়ে সেদিন রাতে সে দেখেছিল কত স্মার্টলি ফাইট করেছে ইয়ং। লিওড জানে না কেন এসব মনে করছে, কিন্তু তাকে ভাবাচ্ছিল ইয়ং এর ফাইট করার স্টাইলটা। তো একটু পর খেলায় হেরে যায় লিওড আর তাকে ভিডিও কল করে মিস্টার বেন। মিস্টার বেন বলে তুমি কি কমেন্টগুলো পড়ে দেখেছো? লিওড বলে আমি বলছি তো এইসব মিথ্যা গুজব।
আমার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। বেন বলে, আমার তো মনে হয় তোমার যাওয়া উচিত। লিওট বলে, আমার কোথায় যাওয়া উচিত? মিস্টার বেন তখন বলে, মিলিটারিতে। লিওট তো এটা শুনেই চমকে ওঠে আর বলে, কি মিলিটারি? তো তারপর মিলিটারিতে আসার পরই দিনরাত কষ্ট করার পর আর ভালো লাগছিল না লিওডের। তাও এখানে তাকে থাকতে হবে নিয়ম কানুনের ভেতর নিজের জীবন আনার জন্য। আজ আবারও রাস্তা দিয়ে হাঁটার সময় লিওডের সাথে ইয়ং এর দেখা হয়, তবে ইয়ং তাকে দেখে কিছুই বলে না, নিজের মতো করে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় আজ লিওড ইয়ং এর টিমের সাথে একটা মিশনে আসে। লিওড তো কিছুই পারে না, বন্দুকের গুলি এইসবের আওয়াজেই সে ভয়ের উপর ভয় পাচ্ছিল। সে আর কি বা করবে? ইয়ং তখন এটা দেখে লিওডকে একবার ধরে বলে, এই যে বন্দুকটা দেখছো, এটা খেলনা নয়। যদি মরতে না চাও তাহলে এটা ইউজ করা শুরু করে নাও। তো এইভাবে তাদের মিশনটা কমপ্লিট হয়। আর পরে লিওডদের সবাইকে ইয়ং বলে, তোমরা সবাই পরিষ্কার হয়ে নাও, পরে কোয়ার্টারে ফিরে যেতে হবে। লিওড বলে, আচ্ছা শোনো, তোমার আর আমার অসম্পূর্ণ কাজ আছে, মনে আছে কি? ইয়ং বলে, কিসের অসম্পূর্ণ কাজ? লিওড তখন তার মুখ দেখিয়ে জিজ্ঞেস করে, দেখো তো এই ফেসকে মনে আছে কিনা? এরপর লিওড রেগে চিৎকার করে বলে, তুমি আমার প্রিয় গান সেদিন ভেঙে চুরমার করে দিয়েছিলে। তখন বাকিরা লিওডকে আটকায় আর বলে, এই তুমি এইভাবে আমাদের জেনারেল অফিসারকে অসম্মান করতে পারবে না, তোমার এত বড় সাহস কি করে হয়? তো তারপর ইয়ং তাকে কিচ্ছু না বলে এখানে একা রেখেই চলে যায় আর বলে, নিজের বেকার কথা বলা শেষ হলে চলে আসতে পারো, আর না হলে দরকার নেই, এখানেই পড়ে থাকো। তো এরপর লিওডকে সেখানে তাদের সাথেই ফিরতে হয়, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না তার হাতে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? কারণ এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থও জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো, এই সবই থাকছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিটও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই, তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করে নিন এবং প্রোমো কোড কোরিয়ান ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না কিন্তু। চলুন তাহলে এখন গল্পে ফেরা যাক। এদিকে লিওড ফেরার সময় হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিল। তখনই সেখান দিয়ে গাড়িতে করে ইয়ং যাচ্ছিল, কিন্তু সে তাকে গাড়িতে তোলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। আর মাঝপথে লিওডের পায়ে এতই পেইন হয় যে সে বাকিদের থেকে সবচেয়ে পেছনে পড়ে যায় আর তারা তাকে এখানে রেখেই ফিরে যায়। লিওডের তো খুব কষ্ট হচ্ছিল। অন্যদিকে দেখা যায় লিওড ফিরেছে কিনা সেটা জিজ্ঞেস করতে কল করে ভাইস কমিশনার। ইয়ং বলে, না, সে এখনো ফেরেনি। ভাইস কমিশনার বলে, তোমাকে আমি একটা কাজ দিয়েছি, আর সেটা হচ্ছে লিওডকে কাজ শেখানো, ডিসিপ্লিন শেখানো। তাই তাকে যত পারো হার্ডওয়ার্ক করাও সমস্যা নেই, কারণ লি আমার হাতের মাঝেই আছে, সে কোনো প্রতিবাদ করবে না আপাতত। ইয়ং বলে, হ্যাঁ, আমি চেষ্টা করছি তাকে কন্ট্রোলে রাখার। ভাইস কমিশনার বলে, আচ্ছা, তাহলে এখন তাকে খুঁজে আনো, আর সে ফিরলে অবশ্যই সেটা আবার আমাকে কল করে জানাবে। এদিকে দেখা যায় লিওড তো হাঁটতে হাঁটতে আসছিল, কিন্তু তার যেন রাস্তাই শেষ হচ্ছিল না। তখনই এই রাস্তা দিয়ে আর একটা মেয়ে পালাচ্ছিল, যার নাম মিস হান। লিওড তখন হানকে দেখে দ্রুত লুকিয়ে নেয় আর বলে, কি হয়েছে? তোমার পরনের কাপড় দেখে মনে হচ্ছে তুমি আমার খুব বড় ফ্যান, মানে ফিটা গ্রুপের ফ্যান, কিন্তু এইভাবে এখানে কি করছো? হান বলে, সে অনেক কথা, কিন্তু তুমি এখানে কেন? তুমি তো সেফ না এখানে, এখানে কেন এসেছো? লিওড বলে, হ্যাঁ জানি, কিন্তু কিছু করার নেই, কিছুদিন এখানেই থাকতে হবে। তো এরপরই দেখা যায় হানের হাতে গুলি লেগে যায় দূর থেকে। তখনই লিওড হানকে একটা জায়গায় পালিয়ে নিয়ে আসে। পরে লিওড বলে, আমি তোমার কাপড়টা পরে যাচ্ছি, যাতে করে তারা ভাবে তুমি যাচ্ছ, তাহলে তারা আর তোমার পিছু করবে না, আর তুমি সেফলি কোনো হেল্প নিতে পারবে। যদিও হান অনেক মানা করে এই সব করতে, কিন্তু লিওড তার হুডিটা পরেই চলে যায় পালিয়ে। আর সেই লোকগুলো তাকে ফলো করতে করতে একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। সেখান থেকে নিচে শুধু পানি আর পানি। ওই সময়ই সেখানে আসে ইয়ং
আর একে একে মারধর করে যখন আর পারছিল না তখনই ইয়ং লিওটকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সেই সময়ও উপর থেকে লিওট আর ইয়ং এর উপর গুলি করতে থাকে তারা। লিওট যেহেতু সাঁতার পারত না তাই সে ওখানেই বেহুশ হয়ে যায়, তবে ইয়ং তাকে বাঁচিয়ে নেয় সিপিআর দিয়ে। এদিকে যেই লোকগুলো ব্যর্থ হয় তারা গিয়ে তাদের বসকে জানায় সেখানে ইয়ং এসে সব বদলে দিয়েছে। বস তখন তাদেরকে বলে সে করবে না তো আর কে করবে? ইয়ং হচ্ছে বাঘ, আর বাঘকে যদি ধরার চেষ্টা করো তাহলে তো সে সব লন্ডভন্ড করবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে ইয়ং লিওটকে পানি থেকে নিয়ে আসে একটা কিনারে। লিওট বলে তুমি কি ওই মেয়েটাকে দেখেছিলে? ইয়ং বলে হ্যাঁ, তাকে সেফলি আমি পাঠিয়ে দিয়েছি, তাই তোমার কাছে আসতে একটু দেরি হয়ে গেল। লিওট এবার প্রশংসা করে ইয়ং এর যে সে সত্যি অনেক ভালো একজন সৈনিক আর অনেক ভালো মানুষও। ইয়ং বলে হ্যাঁ, তুমিও একটু হলেও ভালো, কারণ অন্য কারো জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলাটা এত সহজ কাজ না, কিন্তু তুমি সেটা করে দেখিয়েছ, যে জন্য তুমিও প্রশংসার দাবিদার। এদিকে সাউথ কোরিয়ার লিডার আর নর্থ কোরিয়ার লিডার দুইজন মিলে বেশ তর্ক বিতর্ক করছিল, কারণ তারা সিকিউরিটি দিয়ে রাখতে পারেনি মিস হানকে। এখন তাকে যে করেই হোক খুঁজে আনতে হবে, সে নিশ্চয়ই বেশ বড় মাপের কেউ। যাই হোক, তো অন্যদিকে ইয়ং এর অবস্থা খুব খারাপ হচ্ছিল, কারণ তার পেটে আঘাত লেগে সেখান থেকে রক্ত পড়ছিল, তাই ইয়ং তার শক্তি হারাতে শুরু করে। লিওট তখন তার এই অবস্থা দেখে আগে সেখান থেকে রক্ত পড়া বন্ধ করে আর পরে তাকে নর্মাল রাখার চেষ্টা করে, যেন সে একেবারে বেহুশ না হয়ে যায়। ওই সময় ইয়ং এর মনে পড়ছিল ছোটবেলায় তার মা বাবার কথা। তার বাবাও একজন মিলিটারি অফিসার ছিলেন, কিন্তু হঠাৎ করে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার সৈনিকদের মধ্যে একে অপরকে ধরার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই সেদিন তার বাবাকে ঘর থেকে মারধর করে তুলে নেওয়া হয়, আর তার মাকেও অনেক মারধর করা হয়। সেদিন ইয়ং খুব কান্নাকাটি করেছিল। সে তো ছোট ছিল, তাই সে তেমন কিছুই করতে পারেনি। যাই হোক, এরপরই সে মিলিটারিতে জয়েন করে আর সবচেয়ে বেস্ট একজন কমান্ডো অফিসার হয়ে ওঠে। কিছুক্ষণ পর লিওট বলে তুমি একটু অপেক্ষা করো, আমি কাউকে বলি হেল্পের জন্য। ইয়ং তখন লিওটের হাত ধরে বলে না, তুমি যেও না প্লিজ, আমি একা থাকতে পারবো না। আসলে বেচারা অবচেতন অবস্থায় এইসব বলছিল তার বাবাকে স্বপ্নে হারিয়ে। লিওট বলে কিন্তু আমি না গেলে তো তুমি কিছুক্ষণের মধ্যেই মারা যেতে পারো, আমাকে যেতে দাও, তাহলে কাউকে বলে হেল্প আনতে পারবো। কিন্তু ইয়ং যেতেই দিচ্ছিল না, তাই লিওট সেখানে বসে পড়ে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা লিওটকে দেখি তার হুঁশ ফেরে হসপিটালে। তার হুঁশ ফেরার সাথে সাথেই সে তার ম্যানেজারকে দেখে আর তাকে ইচ্ছে মতো অনেক অভিযোগ করে। এরপর সেখানে ইয়ংকে দেখানো হয়, সেও হসপিটালে ভর্তি। তো ইয়ং তখন লিওটকে বলে বোকার হুঁশ ফিরল তবে? লিওট বলে ছি, তুমি কত অকৃতজ্ঞ, আমি যদি না থাকতাম তাহলে তোমার কি অবস্থা হতো জানো? এখন আমাকে বোকা বলছো? আমাকে বোকা বলার জন্য এখানে বসার অবস্থায়ও তুমি থাকতে না, বুঝতে পেরেছো? এসব শুনে ইয়ং বলে হ্যাঁ, আর তুমি আমাকে কথা শোনানোর জন্য এখানে বসে থাকতে না, কারণ আমি তোমায় বাঁচাতেই আঘাত পেয়েছিলাম। তখনই ডাক্তার এসে বলে মিস ইয়ং, আপনাকে আরো কয়দিন থাকতে হবে সম্পূর্ণ সুস্থ হতে। ইয়ং বলে আমি ঠিক আছি ডাক্তার, কিন্তু এই বোকাকে একটু চেক করুন তার মাথা ঠিক আছে কিনা, কারণ সারাক্ষণ এত কথা বলে যে কি বলবো। তো এখানে এই দুজনের মাঝে আবারও ঝগড়া হয়ে যায়। এদিকে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া এই দুই দেশের লিডার একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। লিওটের উপর আক্রমণ করেছে কারা এই নিয়ে, কারণ সে তো একজন কে পপ স্টার। তো সাউথ কোরিয়ার লিডার বলে এসব অবশ্যই নর্থ কোরিয়ার কাজ, তাই আমাদের উচিত তাদের বিরুদ্ধে অফিসিয়ালি অভিযোগ করা। নর্থ কোরিয়া বলে এই যে তুমি এত নিশ্চিত কি করে হচ্ছ, তোমার কাছে কোনো প্রমাণ আছে কি? যাই হোক, তো তারপর তাদেরকে মিস ওন থামায় আর সেখান থেকে তিনি চলে যায়। এদিকে লিওট তার ফ্রেন্ড জিয়ংকে ঠ্যাস দিয়ে কথা বলে ইয়ংকে বোঝাতে, তাই জিয়ং চলে যায় তাদের মাঝখানে না থেকে। সে বুঝতে পারে এখানে থাকলে বিপদেই পড়তে হবে। যাই হোক, এরপর ইয়ং বলে তুমি আমার কাছে বসে না থেকে আগে নিজের জন্য হেল্প চাইতে যেতে পারতে। লিওট বলে হ্যাঁ, আমি তো সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমার হাত ধরেছিলে, আমাকে যেতে দাওনি। ইয়ং বলে কি আজব কথা বলছো, হ্যাঁ
আমি কেন তোমাকে আটকাতে যাব? লিওট বলে, বাহ কি নির্লজ্জ তুমি, কত সহজেই মিথ্যা বলে দাও। ইয়ং বলে, এই যে সাবধানে কথা বলো। লিওট তখন বলে, আচ্ছা তোমার মনে ছিল না তাই না যে তুমি যে আমার হাত ধরে আমাকে যেতে মানা করেছিলে? কেন মনে নেই? ইয়ং বলে, শোনো এসব বাজে কথা রাখো, আর কাজের কথা বললে বলো। তো তারপর লিওট আর সত্যিটা লজ্জায় বলতে পারে না যে ইয়ংকে সে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেছিল যখন ইয়ং স্বপ্ন দেখে কান্না করছিল। তো এখান থেকে ইয়ং উঠে বাইরে চলে আসে আর তার সাথে দেখা হয়ে যায় আবারও সে দুইজন স্ক্যামারের। কিন্তু ইয়ং কেন যেন কারোর জন্য রিকোয়েস্ট করে করে ওষুধ চাইছিল যাতে করে হার্ট ভালো হয়। লোকগুলোও তাকে বোকা বানিয়েই নিয়েছিল। তবে তখনই সেখানে লিওড আসে আর তাদেরকে ভাগিয়ে দেয়। ইয়ং বলে, তোমার সাহস কি করে হলো আমার ব্যাপারে নাক গলানোর? লিওড বলে, অদ্ভুত মেয়ে তো তুমি, আমি তোমাকে তাদের থেকে বাঁচিয়েছি, না হলে এতক্ষণে তোমার সাথে প্রতারণা করে চলে যেত। ইয়ং তখন কান্না করে বলে, কিন্তু যদি তারা প্রতারক না হয়ে থাকে তাহলে তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো আর আমাকে আমার মতো চলতে দাও, বুঝলে? এরপর যখন ইয়ং আর লিওড হসপিটালে যাচ্ছিল তখনই সেখানে সিয়ং নামের একজন ব্যক্তি আসে। তাকে দেখেই ইয়ং এর চোখের কোণে পানি চলে আসে। সে খুব বেশি ইমোশনাল হয়ে যায় আর সিয়ংও ইয়ংকে এসে জড়িয়ে ধরে। তাদেরকে একসাথে দেখে লিওট কিছুই আগামাথা বুঝতে পারছিল না, তাই সে শুধু তাকিয়ে থেকে দেখেই, কিছুই বলতে পারে না। তো এখানে দেখা যায় একরকম জেলের মতোই ইয়ং এর ছোটবেলায় বাচ্চাদেরকে ট্রেনিং এর জন্য রাখা হতো, যাদের বাবা মায়ের উপর অপবাদ থাকতো যে তারা নর্থ কোরিয়া বা সাউথ কোরিয়ার সাথে জড়িত। তখন সেই কঠিন পরিস্থিতিতে ইয়ংকে সবসময় হেল্প করতো ছোট্ট সিয়ং। এই সব কথা মনে করে ইয়ং খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর তখন লিওড তাদের দুজনকে আলাদা করে বলে, আরে ভাই তাকে ছাড়ো, সে অসুস্থ, পেটে আঘাত আছে, একটু থেকে একটু হলে আবারও তার ব্লিডিং হতে পারে। আর ইয়ং তুমি কি কান্না করছো? ইয়ং বলে, তাতে তোমার কি, আমি কান্না করি, রক্ত আসুক বা না আসুক তোমার কি, তুমি তোমার কাজ করবে বললাম না মাত্র। এসব শুনে লিওড বলে, আসলে আমার ফ্যান্সরা আমাকে বলেছে আমি নাকি খুব ভালো একটা মন নিয়ে পৃথিবীতে এসেছি, তাই মানুষের কষ্টে আমার কষ্ট হয়। ইয়ং বলে, হ্যাঁ তারা এইসব বলে কারণ তারা তোমার মাস্কের আড়ালে থাকা রূপ দেখেনি তাই। লিওড তখন বলে, যাই হোক তোমার কথায় আমি কিছু মনে করি না। এখন বলো তো এই লোককে তোমার কোনো আত্মীয় নাকি নর্থ কোরিয়ার কেউ? সিয়ং বলে, আমরা তার থেকেও বেশি ক্লোজ। লিওড বলে, দেখে তো আর ভাই বোন মনে হচ্ছে না। তাহলে? ইয়ং তখন বলে, তোমার ভাবতে হবে না সে কে হয় আমার, চুপ থাকো, এটাই ভালো হবে তোমার জন্য। তো এরপর ইয়ং সিয়ংকে নিয়ে চলে আসে আর এক জায়গায় বসে তার সাথে কথা বলতে থাকে। ইয়ং বলে, বাহ তুমি তো এখন এমন ভাবে কথা বলো যেন সত্যি সাউথ কোরিয়ান লাগছে। সিয়ং বলে, হ্যাঁ কিন্তু তুমি একটুও বদলাওনি, এখনো আগের মতোই আছো যেমনটা আমাদের ট্রেনিং সেন্টারে ছিলে। ইয়ং বলে, হ্যাঁ আমাদের ট্রেনিং সেন্টার থেকে আসার পর আর কোনো যোগাযোগ হয়নি, কথা হয়নি, আর দেখাও হয়নি, তাই আমি ভেবেছিলাম তুমি হয়তো বা আর বেঁচে নেই সিয়ং। সিয়ং তখন বলে, হ্যাঁ আমি প্রায় বলতে গেলে মারাই গিয়েছিলাম। এদিকে লিওড বলে, ধুর আমি কি তাহলে মিলিটারিতে এসে নিজের মাথায় ডিস্টার্ব ধরিয়ে দিয়েছি? না হলে আমি কেন ইয়ং এর জন্য এত কেয়ার করছি, চিন্তা করছি? তো তারপর এখানে লিওড একটু একটু জেলাসও ফিল করতে শুরু করে সিয়ং আর ইয়ংকে এভাবে আলাদা কথা বলতে দেখে। অন্যদিকে ইয়ং বলে, কি তুমি কোথায় গভীরভাবে আঘাত পেয়েছো? সিয়ং বলে, এটা মিশনে পেয়েছি, তবে এখন আমি ভালো আছি, হসপিটাল থেকে ছাড়া হয়েছে আমাকে। তখনই সেখানে জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে লিওড দেখে সিয়ং তার শার্ট তুলে ইয়ংকে কিছু দেখাচ্ছিল। আসলে সিয়ং যে কতটা কি আঘাত পেয়েছে ইয়ং সেটা দেখতে চাওয়ায় সিয়ং সেটা দেখাচ্ছিল। আর এটা বাইরে থেকে লিওড দেখে বলে, ছি ছি কি একটা অবস্থা, এখানে তো বাচ্চারাও আছে, তাও এই লোক নিজের শার্ট খুলছে, লজ্জা শরম কিছুই নেই দেখছি। এদিকে ইয়ং তো আঘাত দেখে বলে, মনে হচ্ছে একটুর জন্য বেঁচে ফিরেছ। সিয়ং বলে, এরকম আরো অনেক আছে, তবে এখন আর আমার কোনো মিশন নিয়েই ভয় নেই, যত কঠিন মিশন আছে সব শেষ করা, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বাজেভাবে আঘাত পেয়েছো। ইয়ং বলে, না এটা কোনো ব্যাপার না, এরকম তো হতেই পারে, আসলে এক বোকা অধমের জন্য এই মিশন কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল। তো তারা কথা বলছিল তখনই হঠাৎ করে তাদের মাঝখানে এসে বসে পড়ে লিওড।
আর বলে, তুমি কাকে বোকা অধম বলছো? আমাকে, যে তোমার প্রাণ বাঁচিয়েছে? তুমি এত অকৃতজ্ঞ কি করে হচ্ছ? তো সিয়ং তখন বলে, আরে সে তাকে বলছে যে মিশনে বোকামি করে আর সবচেয়ে বেয়াদব স্বভাবের, কারো কথা শোনে না, এই রকম। তোমাকে তো বলেনি। লিওর তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। যাই হোক, এখন বলো তো, আমি দেখছিলাম তুমি একটু আগে নিজের শার্ট খুলে দিচ্ছিলে, এর রহস্য কি ছিল বুঝতে পারিনি। তখন সিয়ং বলে, তোমার সমস্যা কি? দেখছো না আমরা একটা আলোচনায় ছিলাম, কোনো ম্যানার্স নেই নাকি? দুজন মানুষের কথা বলার মাঝখানে এসে হুট করে ঢুকে পড়লে। লিওট বলে, হ্যালো, আমার যথেষ্ট ম্যানার্স আছে, ঠিক আছে? আমাকে সবাই সেজন্যই পছন্দ করে। তো তারপর লিওট ইয়ংকে নিয়ে যেতে চাইছিল, সে কি না কি কথা বলবে সেই জন্য। কিন্তু সিয়ং তার হাত ধরে বলে, আগে তুমি ইয়ং এর হাত ছাড়ো, তারপর তোমাকে আমি যেতে দিব। লিওট এরপর তার মাস্ক খুলে বলে, আমাকে কি তুমি চিনতে পারছো? সিয়ং বলে, ও তুমি ফিটার, কিন্তু তোমার নামটা যেন কি? তখনই সেখানে অ্যাডভোকেট হিজি এসে হাজির হয় আর বলতে থাকে, মিস্টার লিওট, আপনি আসুন, আমার কিছু কথা আছে। এরপর লিওটকে বাধ্য হয়েই তাদেরকে একা রেখে যেতে হয়। তখন ইয়ং সিয়ংকে বলে, আমি আমার জীবনে এই লিওটের মতো কোনো মিলিটারিতে জয়েন করা ছেলে দেখিনি, এতটাই দায়িত্বহীন আর অলস ছেলে। সিয়ং বলে, আরে আসতে বলো, কারণ যদি লিওটের ফ্যান্সরা শুনতে পায় তাহলে তোমাকে তারা তাদের শত্রু ভাবতে শুরু করবে। ইয়ং তখন বলে, আমি এটাই বুঝি না, কোরিয়ার সব মেয়েরা এত পাগল কেন এই ছেলের জন্য? কি আছে এর মধ্যে? সিয়ং তখন মিস হানকে মনে করে হেসে দেয় আর বলতে থাকে, হ্যাঁ, এতই পাগল যে নিজের জানও ঝুঁকিতে ফেলতে পারে। এরপর সে বলে, যাই হোক, আমি একটা পাব চালাই, তুমি কখনো সময় পেলে সেখানে এসো, অনেক কথা হবে আর আমি নিশ্চিত তোমার ভালোও লাগবে। ইয়ং তখন তার থেকে কার্ড নিয়ে অনেক খুশি হয়ে যায় আর বলে সে অবশ্যই আসবে। এদিকে হিজিকে লিওট বলে, আমাকে তারা হঠাৎ করেই এমন মিলিটারি ফোর্সের কাছে পাঠিয়ে দিয়েছে যারা সাধারণ ট্রেনিং করায়, এমন না যে ডিরেক্ট স্পেশাল ফোর্স তারা। তো যখন যেখানে খুশি নিয়ে যায় মিশনে, মরতে মরতে ফিরতে হয় আমাকে। এইসব তো আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আর আমি এসব একদম মেনে নিতে পারছি না। আর তার উপর তো আমাকে সেদিন তারা খেলনা বন্দুকের সাথে ধরেছিল, কিন্তু বলেছে রিয়েল বন্দুক। এটা নিয়েও আমাকে হুমকি ধামকি দেওয়া হয়। এসব কি হচ্ছেটা কি? হিজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই কেসটা নিয়ে দেখছি। আর যে ফেক বন্দুক ছিল সেটা যে ফেক ছিল এই বিষয়টি তো নিশ্চিত করতে পারবে ইয়ং। তাকে রাজি করানোর চেষ্টা করতে পারো, দেখো রাজি হয় কিনা। তবে আমি আজ আসছি। তো এরপর লিওড ইয়ংকে বলে, তুমি তো জানো সেদিনের বন্দুকটা ফেক ছিল, তাহলে এটা বলতে সমস্যা কি? তুমি কেন জানাচ্ছ না সবাইকে? ইয়ং বলে, আমি অর্ডারের উপর চলি, তাই আমার কাছে এরকম কোনো অর্ডারই আসেনি, তাই আমি এটা বলতে পারছি না। তো তুমি আমাকে কোনো রিকোয়েস্ট করতে পারো না, বুঝতে পেরেছ? লিওর তখন বলে, কেন পারবো না? সিয়ংকে দেখে এমন মনে হলো যেন তুমি তার কথায় সব করতে পারবে, তাহলে আমার সাথেই এইরকম আচরণ কেন? আমার বলা কিছু কেন শুনতে পারবে না? ইয়ং তখন বলে, দেখো আমি তাকে ছোট থেকে চিনি, তার জন্যই আমি বেঁচে আছি, বুঝতে পেরেছ? এসব শুনে লিওট বলে, তো আমিও তো তোমাকে বাঁচিয়েছি, আমার জন্য কি করবে এখন? ইয়ং তখন বলে, চুপ থাকো, নিজেকে সিয়ং এর সাথে তুলনা করার চেষ্টাও করবে না, তুমি তো তার নখেরও যোগ্য না। সে কি আমার জন্য তা একমাত্র আমি জানি, আর তার করা আমার প্রতি সব অবদান সম্পর্কেও একমাত্র আমিই জানি। তাই নিজেকে তার থেকে দূরে রাখার চেষ্টা করো, তাহলেই আশা করছি ভালো থাকবে। এদিকে মিস হানকে খুঁজে যাচ্ছিল সিয়ং, আর মিস হানও তার থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছিল। তো মিস হান একবার কল করে সিয়ংকে বলে, যদি তুমি আমাকে এরকম খোঁজা বন্ধ না করো তাহলে আমি সেই ফাইলটা সহ হারিয়ে যাব চিরদিনের জন্য। সিয়ং তখন বলে, এটা তো সম্ভব না, তুমি নিজেও জানো তোমাকে একা আমি না আরো অনেকে খুঁজছে, কারণ তুমি একটা অর্গানাইজেশনকে ঠকিয়েছ ওই লিওটকে বাঁচাতে। এখন তুমি ধরা দাও, না হলে আমি কি করব তোমার আইডিয়াও নেই। হান তখন বলে, যদি তুমি লিওটকে কিছু করার চেষ্টাও করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এদিকে হসপিটালে রাতে যখন ঘুমাচ্ছিল লিওড, তখনই সে হঠাৎ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়, আর ওই সময়ই ইয়ং ও দুঃস্বপ্নে কান্না করছিল। লিওড উঠে তাকে এইভাবে দেখে তার হাতে একটা পুতুল ধরিয়ে দেয়
যেন সেটা ধরে সে ভয় কম পায়। কিন্তু ইয়ং তো আবারও লিওডের হাতই ধরে থাকে, আর লিওডও তাকে ছাড়াতে পারে না। তাই ঘুম যেন না ভাঙে, সেই জন্য লিওড সারা রাত তার বেডের নিচেই বসে থাকে হাত ধরে। সকালে ঘুম থেকে উঠে ইয়ং তার হাত ছেড়ে বলে, এই তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম না আমার থেকে দূরে থাকো? তোমার কি কথা কানে যায় না নাকি? লিওড তখন বলে, জানতাম তুমি আবারও অকৃতজ্ঞের মতোই আমার সাথে কথা বলবে। তুমিই তো রাতের বেলা আমাকে ধরে রেখেছিলে। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখো, তারপর আমাকে ধরে রেখে পরদিন আবার আমাকেই বকো। নিজেই দেখো কিভাবে হাত ধরেছিলে। যদি আমি তোমার হাত ধরতাম তাহলে এইভাবে নিশ্চয়ই ধরতাম না। আর হ্যাঁ, পরের বার থেকে এই পুতুল ধরে রেখো, কারণ সব সময় তো আর আমি আসবো না, তাই আমাকে পাবেও না ধরার জন্য, বুঝতে পেরেছো? তো এরপর ইয়ং উঠে বাইরে চলে যায় আর কারো সাথে কথা বলতে শুরু করে। তখনই দূর থেকে লিওড তাকে দেখে আর বলে, বাহ কি সুন্দর পরীর মতো লাগে যখন অন্য কারো সাথে কথা বলে। আর ঠিক যখনই ম্যাডাম আমার সাথে কথা বলতে আসে তখন যেন সে আবেগহীন আর একরকম মানুষ রূপে বন্দুকের মতো কথা বলে। কেন যে সে আমার সাথে এমন করে বুঝতে পারি না। তো তারপর লিওড ভাবে হয়তো এইভাবে হেসে হেসে ইয়ং সিয়ং এর সাথেই কথা বলছে। তার তো এখন বেশ জেলাস ফিল হচ্ছিল, কিন্তু সে যে ইয়ংকে কিছু বলতেও পারে না। যাই হোক, তো এরপর লিওড যখন তার কেবিনে আসে তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করে, মিস ইয়ং কোথায়? লিওড বলে, সে তো বাইরে, দেখলাম তো তার বয়ফ্রেন্ডের সাথে খুব কিউট করে কথা বলছে। যাই হোক, এরপর সে জিজ্ঞেস করে, এখন বলুন তো তার বডির আসলে কি অবস্থা? আঘাত কি খুব বেশি গভীর ছিল? ডাক্তার বলে, হ্যাঁ ভালোই গভীর, তাই তার এইভাবে বডি মুভ করা একেবারেই ঠিক হচ্ছে না, তাকে এখন রেস্ট নিতে হবে। তবে আমি বুঝি না নর্থ কোরিয়ানদের এত ভালো চিকিৎসা করে লাভই বাকি। এই কথা শুনে তো খুব রেগে যায় লিওড আর বলে, অদ্ভুত কথা বললেন তো, আপনি একজন চিকিৎসক হয়ে এমন কথা কি করে বলতে পারেন? আপনার কাজই তো মানুষের সেবা করা। আপনি একজন ডাক্তার, আপনি মানুষের চিকিৎসা করবেন, আর ডাক্তারের কাছে কখনোই কোনো কিছু বাধা হওয়ার কথা না, তাও তার রোগীর চিকিৎসা করার পথে। আর আপনি বলছেন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া, আপনার নামে তো উচিত অভিযোগ করা। তো তখনই সেখানে ইয়ং চলে আসে আর বলে, আমি যেহেতু নর্থ কোরিয়ান তাই আমি আপনার কথা মেনে এখানে আর থাকতে পারছি না, আমি আজই চলে যাব। ধন্যবাদ আমাকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য। তো তারপরই দেখা যায় ইয়ং কিছুক্ষণ পর ড্রেস পরে বের হতেই তাকে অবাক হয়ে দেখতে থাকে লিওড, কারণ ইয়ংকে এইভাবে ইউনিফর্ম ছাড়া প্রথম দেখছে সে। তাই তার কাছে লিওডকে আরো বেশি ভালো লাগে, তাই সে মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। পরে লিওড ইয়ংকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার যে পেটে ব্যথা আছে সেটা জানার পরও এইভাবে ড্রেস পরেছো কেন? তোমার ক্ষতি হতে পারে, বুঝতে পারছো না? ইয়ং বলে, আমি তো বলেছি আমি ঠিক আছি, তাই আমি ঠিকই আছি, তোমাকে এত আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি নিজের দিকে খেয়াল দাও, আমার সুস্থতা অসুস্থতা আমি বুঝবো। তুমি নিজেই হসপিটালে শুয়ে বসে কাটাও, আমার আর এখানে থাকার 1%ও ইচ্ছে নেই। লিওড তখন বলে, দেখো তোমার ভালোর জন্যই বলছি, এখানে থেকে যাও। বাইরে যেভাবে আনফিট হয়ে যাবে, গিয়ে কারোর সাথে মারপিট করলেই তো এখান থেকে ব্লিডিং হতে পারে, তাই আরো একবার ভেবে দেখো, না হলে আমি কিন্তু তোমার সিনিয়রের কাছে অভিযোগ করব। ইয়ং বলে, আচ্ছা আর কি বলে অভিযোগটা করবে শুনি? লিওড বলে, বলবো তুমি সম্পূর্ণ সুস্থ না, কিন্তু তাও বাইরে এসেছো। ইয়ং তখন লিওডকে হুমকি দিয়ে বলে, যদি নিজেকে বেকার সমস্যায় ফেলতে না চাও তাহলে আমার থেকে দূরে থাকো। তো এরপরে ইয়ং আর কারো কথাই শোনে না। কিছুক্ষণ পর সে চলে যায় হসপিটাল থাকে, আর ইয়ংকে ফলো করে করে তার সাথে লিওডও চলে যায়। তো দেখা যায় ইয়ং এর মিরাই নামের একটা ছোট্ট বোন আছে, আর তার মাও আছে। তবে দেখা যায় তার বোনেরই হার্টের সমস্যাটা আছে, আর সেজন্য ইয়ং ওই ঠকবাজদের থেকেও ওষুধ নিতে রাজি হয়েছিল, এই আশায় যদি তার বোনটা একটু ভালো হয়ে যায়। তো রাতের বেলা ইয়ং লিওডকে ধরে ফেলে। লিওড যে তাকে ফলো করছে এটা সে টের পেয়ে যায়, তাই তাকে বলে, এখন যেহেতু তুমি ভালোই আছো তো মিলিটারি ট্রেনিং এ ফিরে চলো। কিন্তু লিওড তো কোনোভাবেই যেতে চাইছিল না, কারণ সে তো 1 নাম্বারের অলস, কিন্তু তারপরও জোর জবরদস্তিতে তাকে আসতেই হয়। তো তারা যখন গাড়ি থেকে নামে তখন হঠাৎ করেই উপর থেকে নিচে পড়ে মিস হান। তার মাথা দিয়ে অনর্গল রক্ত পড়া শুরু হয়, আর এইভাবে হানকে রক্তাক্ত অবস্থায় দেখে লিওডের তো মাথা ঘোরার অবস্থা হয়ে যায়। সে সব একবারেই নিতে পারছিল না, কিন্তু ইয়ং তাকে আটকে নেয় যেন সে ক্রাইম স্পটে এইভাবে চলে না যায়।
তো এরপর লিওড আর ইয়ং তাকে হসপিটালে নিয়ে আসে। ইমার্জেন্সি অপারেশনে নেওয়া হয় হানকে। বাইরে বসে লিওড ইয়ংকে বলে সে মরবে না তো, তাই না? ইয়ং বলে তুমি যদি মন থেকে চাও তাহলে সে নিশ্চয়ই বাঁচতে পারবে। এখন আমাদের সময় হয়েছে, চলো তোমাকে পৌঁছে দিতে হবে মিলিটারি ক্যাম্পে। তো লিওড কিছুক্ষণ এখানে থাকতে চায়, কিন্তু ইয়ং তাকে মানা করে। তখন লিওড বলে আচ্ছা, তুমি এমন ভাব নিচ্ছ যেন এটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি তো জানো তার সাথে ওই রাতে কি হয়েছিল, কিভাবে তাকে লোকজন তাড়া করেছিল। তাহলে এইবার যখন তার সাথে এত বড় একটা কাহিনী হয়েছে, সেটা তো নিশ্চয়ই নিজে থেকে হয়নি, কেউ না কেউ অবশ্যই এর সাথে জড়িত আছে, আমি নিশ্চিত। ইয়ং এসব শুনে বলে আচ্ছা, যদি থেকেও থাকে আমি সেটা নিয়ে কথা বলবো সিনিয়রের সাথে, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের কাজে ফোকাস করো। তো তারপর আর লিওড কিছুই বলতে পারে না, সে চলে আসে মিলিটারি ক্যাম্পে। তো ইয়ং এরপর তার সিনিয়রকে এসে জানায় আর বলে যে তার কাছে একটা ফাইল ছিল যার জন্যই তাকে টার্গেট করা হয়। তার সিনিয়র বলে সেটা কি পেয়েছো? ইয়ং জানায় না, ওই ফাইলটা এখনো পাওয়া যায়নি। এদিকে জিয়ং লিওডের ফ্যান্সের গিফটগুলো কালেক্ট করছিল। তখনই তাকে লিওড কল করে আর বলে তুমি একটু খবর নাও তো, হান কেমন আছে আর তার অপারেশনটা ঠিকঠাক ভাবে হলো কিনা। জিয়ং বলে আচ্ছা, আমি দেখছি, তারপর তোমাকে জানাবো। অন্যদিকে হিজি আসে ভাইস কমিশনারের কাছে আর তাকে এসে প্রমাণ দেখায় যে লিওডকে ইচ্ছে করেই ডিফেন্স পিয়ার সাপোর্ট ইউনিটে না পাঠিয়ে দিয়েছে স্পেশাল ফোর্সে। তাই তাকে যেন তার বলা জায়গা মতো ডিফেন্স পিয়ার সাপোর্ট ইউনিটেই পাঠানো হয়। তারপর বাইরে এসে হিজি লিওডকে কল করে আর বলে কাল তুমি একটা অর্ডার পাবে নিজের অরিজিনাল ইউনিটে ফিরে যাওয়ার। লিওড তখন তাকে ধন্যবাদ জানায়। তখন হিজি বলে তুমি যদি সত্যি ধন্যবাদ জানাতে চাও তাহলে আমার সাথে আজ খেতে এসো। তো বোঝাই যাচ্ছে হিজিও লিওডকে পছন্দ করে। এদিকে লিওড ইয়ংকে বলে আজ আমি বাইরে যাব, তাই আমাকে অনুমতি দিয়ে যেও। তো লিওড যখন বাইরে আসে তখন সেখানে হঠাৎ করেই মিরাই চলে আসে আর বলতে থাকে আপু আমি এসে গিয়েছি। ইয়ংও মিরাইকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে সে কি ভালো আছে। তো দূর থেকে লিওড যখন শোনে মিরাই ইয়ংকে আপু ডাকছে তখন তার মনে একটু শান্তি হয়, কারণ একদিন সে শুনেছে মিরাই ইয়ংকে মা বলে ডাকছে। তাই আজ বোনের কথা শুনে সে নিশ্চিত হয় যে ইয়ং অবিবাহিত আর তার কোনো বাচ্চা নেই। সে তো মিরাইকেই তার মা ভেবে বসেছিল। যাই হোক, তো আজ দেখা যায় হিজি আর লিওড যেখানে আসে সেটা ছিল সিয়ং এরই পাব। সিয়ংকে দেখে তো লিওড হিজিকে বলে সে অন্য কোথাও যাবে, কিন্তু তখনই সেখানে ইয়ংও আসে আর ইয়ংকে দেখে বেশ জেলাস ফিল করে লিওড। তাই সে আর সেখান থেকে না গিয়ে সেখানেই বসে বসে দেখতে থাকে যে কিভাবে ইয়ং সিয়ং এর সাথে হেসে হেসে কথা বলছে। তার তো একটুও সহ্য হচ্ছিল না। তো একটু পরই লিওড বলে আমি তো চলে যাব এই ইউনিট থেকে, কেউ কি শুনতে পাচ্ছে? তখনই দূর থেকে ইয়ং বলে হ্যাঁ পাচ্ছে, যাওয়ার জন্য শুভকামনা রইল। একটু পরই সেখানে কয়েকজন ছেলে মেয়েরা আসে আর বলাবলি করতে থাকে কি দিনকাল আসলো, সেলিব্রিটির জন্য বাচ্চারা মারা যাচ্ছে লাভ দিয়ে, তবে হয়তো কোনো স্টকার হবে। এই কথায় রেগে যায় লিওড আর এখানে সে তর্ক বিতর্ক করা শুরু করে। তখনই লিওডকে ইয়ং আর সিয়ং বাইরে নিয়ে আসে আর বলে এখন যেতে পারো, তোমাকে চিনে গিয়েছে মানুষজন, তাই তারা জড়সড় হলে ঝামেলা হতে পারে। তো এরপর লিওডকে ইয়ং একটা মাস্ক পরিয়ে বলে এটা পরে নাও, না হলে আবারও কেউ চিনতে পারবে, তখন সমস্যা হয়ে যাবে। লিওড বলে বাহ, আমাকে নিয়ে কেয়ার করতে পারছো তাহলে। তো কিছু না বলে ইয়ং তখন বাড়ি আসে আর হঠাৎ করেই সে খুব মিস করতে থাকে লিওডকে। যখন থেকে সে শুনেছে লিওড চলে যাবে ঠিক তখন থেকে। তো এরপর সে লিওডের দেওয়া ওই পুতুলটাও নিজ ইচ্ছায় হাতে নেয় আর কিছুক্ষণ নিজের কাছে রাখে আর বারবার তার কথাই মনে করতে থাকে। তো আজ ফেরার আগে লিওড আবারও একবার হসপিটালে আসে হানকে দেখতে আর তাকে দেখে কিছু কথা বলে যায় যে যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরে, কারণ সে যে লিওডের অনেক বড় ফ্যান ছিল। তো এই সবই আড়াল থেকে ইয়ংও শোনে আর বুঝতে পারে লিওডের মনটা আসলেই বাচ্চাদের মতো, সে কারোরই খারাপ হোক এটা দেখতে পারে না। তো রাতের বেলা হঠাৎ করেই
একজন চলে আসে হানকে মারতে, কিন্তু ইয়ং তাকে দেখে তাকে তাড়া করতে থাকে আর এভাবেই তাকে বাইরে পর্যন্ত নিয়ে আসে। তখনই ইয়ংকে যেতে দেখে লিওড, তাই সেও তাকে বাঁচাতে চলে আসে। তো যখন ইয়ংকে ওই ছেলেগুলো মারধর করে তখনই সেখানে লিওড এসে বন্দুক ধরে। লিওড বলে, তোর সাহস কি করে হলো এইসব করার? একটু এগিয়ে দেখ, আমি তোকে গুলি করে দিব। ছেলেটা বলে, যে হাতে মাইক ধরে সে আমাকে গুলি করবে? তখন ছেলেটা তাকে উল্টো বন্দুক নিয়ে গুলি করতে যায়, কিন্তু তাতে গুলি ছিল না। তো তারপর লিওড ভয় দেখায় যে তার টিম আসছে, তারা তার খবর করে ছাড়বে। এরপরই আওয়াজ পেয়ে ছেলেগুলো এখান থেকে দ্রুত পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে লিওডকে পেটে একটা লাথি দিয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর সে ইয়ংকে বলে, কি হচ্ছে এসব? ইয়ং বলে, তা জেনে তোমার কি কাজ? তুমি তো আর আমার ইউনিটেরও না। লিওড বলে, আচ্ছা তোমার সমস্যাটা কি বলবে? আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছি, তাও আমার জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু তুমি আছো তোমার কাহিনী নিয়ে। তার উপর আমার ফ্যানকে কেউ একজন মারার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা জানার অধিকার আমার থাকবে না কেন? আমি জানতে চাই কি হচ্ছে, কেন হচ্ছে। ইয়ং বলে, তোমার কপাল ভালো যে তুমি এইবার বেঁচে গিয়েছো, কারণ ফেক বন্দুক ছিল তাদের কাছে, কিন্তু পরবর্তী সময়ে আর এরকম হবে না, তাই আগে নিজের ব্যাপারে ভাবো, বুঝলে? তো ইয়ং আর লিওড এখানে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক করে, পরে লিওড চলে যায়। এদিকে মিস ওন সাউথ কোরিয়ান লিডার আর নর্থ কোরিয়ান লিডারদেরকে নিয়ে কিছু পরামর্শ করছিল, যা ছিল তাদের একটা ফায়দার জন্য। এখন সেই ফায়দাটা কি তার সম্পূর্ণ ডিটেলসে আমরা গল্পের শেষের দিকে জানতে পারবো। তো এদিকে লিওড আবারও ভাইস কমিশনারের সাথে কথা বলে ফিরে আসে স্পেশাল ফোর্সে, অর্থাৎ ইয়ং এর ইউনিটে। লিওডকে আবারও ফিরে আসতে দেখে তার রুমমেটরা সবাই খুব খুশি হয়। এদিকে সিয়ং কিছু একটা খুঁজতে লুকিয়ে চলে আসে লিওডদের রুমে, কিন্তু একজন রুমে চলে আসায় সেখান থেকে বেরিয়ে আসে সিয়ং, আর বাইরে এসেই তার দেখা হয় ইয়ং এর সাথে। ইয়ং তাকে দেখে বলে, কি ব্যাপার, হঠাৎ তুমি এখানে? সিয়ং জানায়, আসলে আমি এসেছি তোমার সাথে দেখা করতে। তো কিছুক্ষণ এখানে কথা বলার পর সে চলে যায়। এদিকে কিছুদিন পর যখন ট্রেনিং করতে আবারও ক্যাম্পিং এর জন্য একটা জায়গায় যায় ইয়ংরা, সেখানে তাই নামের একজন চলে আসে লিওডকে মারতে। ওই সময় তাইকে আটকে ধরে ফেলে ইয়ং, যদিও সিয়ং এরই লোক ছিল তাই, তবে তাইকে সে মানা করেছিল যে সে যেন এইভাবে লিওডকে মারতে না যায়, তাহলে ধরা পড়তে পারে। কিন্তু তাই কোনো কথা না শুনে সত্যি সত্যিই ধরা পড়ে গিয়েছে। এদিকে রাতের বেলা লিওড আসে হানকে দেখতে, কিন্তু দেখে তার তো হার্টবিট চলছে না। এটা দেখে সে বেশ ঘাবড়ে যায়, তাই সে তাড়াতাড়ি ডাক্তারদের ডেকে আনে, আর তারা এসে সিপিআর দিতে দিতে আবারও হানের হার্টবিট ফিরিয়ে আনে। অন্যদিকে ইয়ং লুকিয়ে লুকিয়ে লিওডের রুমে এসে খোঁজাখুঁজি করছিল, তখনই সেখানে হানের জাম্পারটা পায় সে, তবে সেখানে কিছুই ছিল না। তখনই সেখানে লিওড আসে আর জিজ্ঞেস করে, কি করছো? ইয়ং বলে, দেখছি হানের কিছু তোমার কাছে আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দাও, কারণ এই জিনিসের জন্য তোমার জীবন ঝুঁকিতে পড়বে। লিওড বলে, চুপ থাকো, আমার কিছুই নেই, আর নিজেকে আগে দেখো, নিজে তো এখানে ওখানে আঘাত পেতে থাকো। ইয়ং তখন কেন যেন খুব রেগে যায় লিওডের উপর, তাই সে লিওডকে নিচে ফেলে বলে, তোমার নিজেকে প্রোটেক্ট করার কোনো ক্ষমতা নেই, আর তুমি করবে হানকে প্রোটেক্ট? এইভাবে তো তোমাকে যে কেউ যে কোনো সময় শেষ করতে পারে, তাই আমি বলছি আমাকে তোমার খেয়াল রাখতে দাও, সেজন্য আমায় জানতে হবে হানের কিছু তোমার কাছে আছে কিনা। লিওড তখন বলে, আমিও তোমাকে চিনি, তুমি নিজেকে যতটা স্ট্রং দেখাও তুমি আসলে ততটা স্ট্রং ভেতর থেকে না, তুমি খুবই নরম, তাই সহজেই আঘাত পেয়ে যাও। সেজন্য আমিও বলছি নিজেকে প্রোটেক্ট করা শিখে নাও, তারপর আমাকে প্রোটেক্ট করার কথা ভেবো। এসব শুনে ইয়ং বলে, আমাকে যে তুমি সবচেয়ে ভালো করে চেনো এইটা ভেবে বোকামি করতে যেও না, কারণ আমাকে তুমি কখনো চিনতেই পারবে না, তোমার আইডিয়াও নেই আমি কি রকম মেয়ে, তাই কথা কম বলো, বুঝলে? তো এরপর লিওড বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি তোমাকে চিনি না, জানি না, আর আমি এখন তোমাকে নিয়ে কিছু জানতেও চাই না। আমি শুধু এটা জানতে চাই যে হানের সাথে কি হয়েছে আর কেন হয়েছে, কেন ওই লোকগুলো তার পেছনে পড়ে রয়েছে। ইয়ং তখন বলে, তোমার উচিত নিজের উপর ফোকাস করা, অন্য কিছুতে না। তুমি কেন বুঝতে চাইছো না?
তো এরপরই দেখা যায় এখানে তাদের বেশ ঝগড়া হয়ে যায়। তখনই বাকি টিম এসে তাদেরকে আলাদা করে, আর লিওড তারপর ইয়ংকে জাম্পারটা দিয়ে বলে, এই নাও, এটা নিয়ে চলে যাও, তাহলে আশা করছি তোমার ভালো লাগবে। ইয়ংও তখন সেটা নিয়ে রুমে আসে আর লিওডের কথাগুলোই মনে করে, কিন্তু সে খুব রেগে যায় কারণ ছেলেটা তার কোনো কথাই শোনে না। যাই হোক, তো তারপর ইয়ং ভাইস কমিশনারের সাথে দেখা করে, আর আজ ভাইস কমিশনার তাকে বলে সে যেন রেস্ট নিয়ে নেয়, কয়টা দিন রেস্ট নিলে সে একদম রিকভার করে যাবে। এসব শুনে ইয়ং বলে, কিন্তু আমার তো ডিউটি আছে স্যার, এমন করে রেস্ট নিলে তো হবে না। তারপরও ইয়ং এর কিছুই করার থাকে না, তাকে তো কমিশনারের এই অর্ডার ফলো করতেই হয়। আসলে এই ভাইস কমিশনারের টার্গেট ছিল লিওড, তাই সে ইচ্ছে করেই ইয়ংকে ছুটি দিয়ে দেয় যেন তার কাজ সহজ হয়। অন্যদিকে লিওড লিয়ের সাথে কথা বলছিল, তখন সেখানে লিওড ইয়ংকে দেখে তার সাথে কথা বলতে আসে। যদিও ইয়ং তার উপর রেগেছিল, তাই তাকে বারবারই ইগনোর করার চেষ্টা করছিল, কিন্তু তারপরও দেখা যায় লিওড তার সাথে কথা বলতে শুরু করে দেয়। তারপর ইয়ং লিওডকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে রাগ করে চলে যায়, কারণ সে তো তার উপর এখনো রেগেছিল। লিওড তো তার এই ব্যবহারে আবারও বিরক্ত হয়ে যায়, কারণ ইয়ং প্রায় সময়ই তার সাথে এমন আচরণ করছিল যা তার একেবারেই ভালো লাগছিল না। যাই হোক, তারপর লিওড কল করে হিজিকে আর বলে, আচ্ছা আমি একটু হেল্প চাই তোমার থেকে। হিজি বলে, হ্যাঁ বলো কি চাও। লিওড বলে, আমি হান সম্পর্কে আরো একটু ডিটেলস জানতে চাই, তাই আমাকে একটু জানানোর চেষ্টা করো তো। হিজি তখন বলে, ঠিক আছে আমি চেষ্টা করব, তবে সে সবচেয়ে বড় ফ্যান ছিল ফিটা গ্রুপের, এটা জানি, আর তার উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক আছে। আমি আরো জানি হান একজন হ্যাকার ছিল, তাই হতে পারে তার কাছে কিছু না কিছু ইনফরমেশন ছিল একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে, এই জন্যই হয়তো তার পেছনে ওই অর্গানাইজেশনের লোকেরা লেগে গেছে। তো এরকম আরো কিছু ইনফরমেশন বলার আগে হিজি লিওডের থেকেও কিছু হেল্প চায়। সে চাইছিল একটা অনুষ্ঠানে লিওড যেন হিজির পার্টনার হয়ে যায়। অন্যদিকে মিরাই তার বোনের সাথে দেখা করতে আসছিল, তখনই তার হার্টের প্রবলেম শুরু হয়ে যায়। সে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তাকে সিয়ং এসে কোনো রকম সামলে নেয় আর ইয়ং এর কাছে পৌঁছে দিয়ে চলে যায়। রাতে ইয়ং মিরাইকে অনেক আদর করে আর বলে, খুব তাড়াতাড়ি তুমি একেবারে সুস্থ হয়ে যাবে, আর কোনো তেতো তেতো ওষুধ তোমাকে খেতে হবে না। অন্যদিকে লিওড রাতে ঘুমাতেই পারছিল না, তার সাথে যা যা হচ্ছে এই সব কিছু ভেবে। তখনই দেখা যায় লিওডের গলায় একটা মেমোরি কার্ডের মতো কিছু আছে, যেখানে হয়তো হানের সব ইনফরমেশন আছে, আর সেটা লিওড নিয়েছিল হানের সেই জাম্পারটা থেকে। এই ব্যাপারটা লিওড চেপে যায় ইয়ং এর কাছ থেকে, সে কাউকে এই ব্যাপারে বুঝতে দেয়নি। তো আজ লিওড আবারও রেডি হয়ে যাচ্ছিল হিজির বলা অনুষ্ঠানে, কারণ সে তাকে কথা দিয়েছিল যে হিজি তাকে হেল্প করলে তার বিনিময়ে সে তার সাথে পার্টিতে যাবে। যাই হোক, তো পথে তার সাথে দেখা হয়ে যায় ইয়ং এর। লিওড তখন ইয়ংকে বলে, তুমি আমার সাথে আসতে পারো, আমার সিকিউরিটি নিয়ে তো তোমার খুব চিন্তা থাকে তাই না, সেজন্য তুমি আমার সাথেই আসো, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ইয়ং তখন বলে, আমার এত শখ নেই তোমার সাথে কোথাও যাওয়ার, তুমি যাচ্ছ যেখানে একাই যাও, আমাকে কেন বলছো। কিন্তু তারপরেই দেখা যায় যে সেই অনুষ্ঠানে ইয়ংও আসে, তার যে ইউনিফর্ম আছে সেইটা পরেই সে অনুষ্ঠানে চলে আসে, কিন্তু দেখা যায় তাকে সেখানে এভাবে অ্যালাউ করা হয় না। তাই জিয়ং এর সাথে করে শপিং করতে আসে ইয়ং, যদিও জিয়ংকে এই সবকিছু মেসেজ করে বলে দিচ্ছিল লিওড। তো লিওড তাকে বলে দেয় কি পরে আসলে তাকে বেশি ভালো মানাবে, এটা আবার ইয়ং জানতো না। তো এরপর খুব সুন্দর একটা সাদা গাউন পরে ইয়ং আসে সেই অনুষ্ঠানে, তাকে দেখতেও খুব সুন্দর লাগছিল। তবে এখানে আসার পর খুব একটা সময় কাটানোর মতো পরিস্থিতি থাকেই না, কিছু সময়ের মধ্যেই দেখা যায় আক্রমণ শুরু হয়, মানুষের উপর গুলি লাগে, মানুষ মারা যায়, আর সেখানেই হাতে গুলি লেগে যায় লিওডের, কারণ লিওড এবং ইয়ং একে অপরের কাছে আসছিল, আর তখনই খেয়াল না করায় লিওডের হাতে গুলিটা লেগে যায়। তাই ইয়ং সাথে সাথেই তার ড্রেস থেকে কিছু অংশ ছিঁড়ে লিওডের হাতটা বেঁধে দেয়, আর সেখান থেকে দ্রুত বাইকে করে চলে যায় ওই কালপ্রিটকে ধরার জন্য। তখন লিওডও হিজির গাড়ি নিয়ে চলে যায় তাকে ফলো করতে করতে, কারণ সে চাইছিল না ইয়ং তার জন্য কোনো বিপদে পড়ুক। এদিকে ইয়ং ফলো করে সিয়ং এর আস্তানা পর্যন্ত পৌঁছে যায়, সেখানে দেখা যায় তাই এই আক্রমণের কারণে আহত হয়েছে,
আর সিয়ং তার সেবা করছিল। তখন সেখানে ইয়ং এসে বন্দুক তাক করে, কিন্তু সিয়ং ইয়ংকে ধরে ফেলে আর বলে, তুমি তাইকে কিচ্ছু করবে না, তাকে যেতে দাও। ইয়ং তো সিয়ং এর এই রূপ দেখে হতবাক হয়ে যায়। তো এরপর তাই চলে যায়। আর নিজের ছোটবেলার বন্ধুকে এইভাবে নিজের দুই দেশের মাঝে শত্রুতা করতে দেখে খুব কষ্ট পায় ইয়ং। পরে সেখান থেকে তাকে কিছু কথা বলে বাইরে চলে আসে ইয়ং, আর একা একা অনেক কান্না করে, কারণ সে মেনেই নিতে পারছিল না সিয়ং এমনটাও করতে পারে। তো তাকে আবার দূর থেকে দেখছিল লিওড। যদিও সে তার কাছাকাছি যায়নি, তাকে তার মতো সময় দিয়েছে নিজেকে সামলানোর। তো পরদিন ইয়ং আবারও আসে সিয়ং এর সাথে কথা বলতে, আর সিয়ং তখন ইয়ংকে কনভিন্স করার চেষ্টা করে আর বলে, এই যে দুই কোরিয়া এক হলো, এতে আমাদের কি কোনো লাভ হলো আদৌ? এখানে আমাদের মতো নর্থ কোরিয়ানদেরকে প্রতিনিয়ত কত বৈষম্যের শিকার হতে হয়। সবাই আমাদেরকে ছোট করে কথা বলে। তাই আমার সাথে থাকো, আর আমাকে কোনো দেশদ্রোহী ভেবে ভুল করো না। আমি যা করছি একদম উচিত করছি। আর তুমি এখন মিরাইয়ের কথা ভাবো। তার হার্টের সার্জারির জন্য আমি তাকে ইউএসএ পাঠাতে পারি, এত টাকা আছে আমার। এই সব শুনে ইয়ং খুব রেগে যায় আর বলতে থাকে, চুপ থাকো। আমি টাকার জন্য আর কোনো একটা কারণের জন্য কখনো দেশের ক্ষতি করতে পারবো না। নিজের পাপকে এইসব আজে বাজে অজুহাত দিয়ে ঢাকার চেষ্টা করা বন্ধ করো। কিন্তু সিয়ং আবারও ইয়ংকে বলে, ভেবে দেখো, মিরাই কিন্তু এত সময় অপেক্ষা করবে না। যে কোনো সময় সে এই দুনিয়া থেকে চলে যেতে পারে। তো রাতে এখান থেকে ফিরে একদিকে ইয়ং কান্না করে, তো অন্যদিকে আবার লিওডও কান্না করে। পরে রাতে ইয়ং আর লিওড একসাথে একটা স্বপ্নও দেখে। তবে এই প্রথম কিস করার স্বপ্ন দেখে ইয়ং। সে এই রকম স্বপ্ন দেখেই খুব বিব্রত বোধ করতে থাকে। সে তো বিশ্বাসই করতে পারছিল না তার মতো একজন অফিসার এরকম স্বপ্নও দেখতে পারছে, তাও আবার লিওডকে নিয়ে। এদিকে রাতে ইয়ং কন্ট্রোল রুমে বসে সিসি ক্যামেরা আর হেডফোনের মাধ্যমে জেলের মধ্যে কি কি করছে মিস্টার লি আর তার লোকেরা, সেগুলো দেখতে থাকে। আর এই সব কিছু দেখে যা বুঝতে পারে যে এরা সবাই আসলে দেশকে আলাদা করার পেছনেই লেগে আছে। তারা শুধু প্রমাণ করে দিতে চায় দেশ এক হয়ে ভালো নেই, আলাদা থাকলেই ভালো ছিল, তাই তাদেরকে আবারও আলাদা হওয়া উচিত। অন্যদিকে লিওড হসপিটালে আসে হানের সাথে দেখা করতে, কিন্তু আজ লিওড হানকে কিচ্ছু বলে না। সে শুধু তার আর হানের একটা সুন্দর ছবি সেখানে রেখে চলে আসে, এই আশায় রাখে হয়তো তার হুঁশ ফিরলে এই ছবিটাই প্রথম চোখে পড়বে তার। এদিকে ইয়ং কোথাও যাওয়ার জন্য গাড়িতে উঠছিল, তখন লিওড এসে বলে, কোথায় যাচ্ছ? ইয়ং বলে, এটা তোমার না জানলেও চলবে। সবকিছু কেন এত জানতে চাও বলো তো? আর কতবার বলবো নিজের কাজে ফোকাস করো, সব সময় আমার পিছনে পড়ে থেকো না তো। লিওড বলে, আমি জানি তুমি কোথায় যাচ্ছ, আর এটা সত্যিই বিপজ্জনক হতে যাচ্ছে, সেটাও আমি জানি। তাই প্লিজ যেও না, আমার কথাটা শোনো। কিন্তু ইয়ং কি আর তার কথা শোনার মতো মেয়ে? তাই সে সেখান থেকে তাকে রেখেই চলে যায়। তো এদিকে একটা লোক জেল থেকে পালিয়ে যায়, তার নাম ইয়ম, আর তাকে ধরতে সৈনিকরা চলে আসে। ওই সময় উপর থেকে কেন যেন ইয়ং গুলি করে ওই সৈনিকদের আটকায়, যেন তারা সিয়ংকে ধরতে না পারে। এবং সিয়ংও সেখানে এসেছিল তার লোককে বাঁচাতে। আর ইয়ংকে এইভাবে দেখে ধরে নেয় লিওড আর বলে, তুমি এই কাজ কেন করলে? তুমি তাকে কেন বাঁচালে? ইয়ং বলে, আমি যদি বলি তাও তুমি বুঝতে পারবে না, তাই তুমি না শুনলেই ভালো। লিওড বলে, দেখো আমি তোমার জন্য কত চিন্তায় ছিলাম, তুমি কি জানো? ইয়ং বলে, তোমার চিন্তা করার কথা না, তাই চিন্তা করো না। খামোখা চিন্তা করে নিজেকে কেন পেইন দিচ্ছ? এদিকে ভাইস কমিশনার সাউথ কোরিয়ার লিডার, সে সন্দেহ করে তাদের সৈনিককে গুলি করেছে ইয়াং, কারণ গুলি করলেও সব সৈনিকের বুলেট প্রুফ ভেস্টে লাগে। এখন এমনটা তো আর কাকতালীয় না যে সবার একসাথে এক জায়গায় গুলি লাগবে। তাহলে এই কাজ এমন কেউই করেছে যে এদেরকে ভালোভাবে জানে, আর সেটা ইয়ং ছাড়া কে হবে? তাই ভাইস কমিশনার চলে আসে ইয়ংকে গ্রেফতার করতে। কিন্তু তখনই লিওড তাকে নিয়ে চলে যাচ্ছিল আর বলছিল, ইয়ং শুধু আমার, তাকে অন্য কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তো এরপর লিওড আর ইয়ংকে ডেকে আনা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখনই লিওড বলে, যখন এইসব হয়েছে তখন আমার সাথেই ছিল ইয়ং, আমরা কাল রাত থেকে একসাথে আছি, কারণ আমরা ডেটিং করছি। এবার ভাইস কমিশনার তো তাদের ডেকেছিল ক্রাইম কনফেশনের জন্য, কিন্তু পরে গিয়ে এটা হয়ে যায় লাভ কনফেশন। আর লিওড সবাইকে বলে, আসলে আমরা
আমাদের সম্পর্কটা প্রাইভেট রাখতে চাই, কারণ আমি সেলিব্রিটি আর ইয়ং একজন মিলিটারি অফিসার। তবে এখন আর কোনো উপায় না পেয়ে সত্যিটা বলতেই হলো। ইয়ং তো তার এইসব কথাবার্তায় একেবারেই শকড। সেও তখন আর কিচ্ছু বলতে পারে না। পরে বাইরে এসে ইয়ং বলে, তোমার সাহস কি করে হয় এইসব বলার? আমরা ডেটিং করছি, আমরা একসাথে ছিলাম। এসব কি কথা? কবে থেকে ছিলাম একসাথে? লিওড বলে, তুমি এইবারও আমাকে একটা ছোট্ট থ্যাঙ্কস দিবে না, বরং উল্টো আমাকেই দোষারোপ করতে থাকবে। আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম, তাও তো দেখছি তোমার কোনো কৃতজ্ঞতা বোধই নেই। তুমি এত অদ্ভুত কেন? হ্যাঁ, আমি যদি এইসব না বলতাম তাহলে তো তুমি এখন কোথায় থাকতে তোমার সেই আইডিয়াও নেই। তাই তোমার উচিত আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, বুঝলে? ইয়ং তখন তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়, আর তাকে কোনো ধরনের কোনো কৃতজ্ঞতাই প্রকাশ করে না। এদিকে মিস্টার বেন কল করে জিয়ংকে আর বলে, এই সব কি? জিয়ং বলে, কি হয়েছে স্যার? বেন বলে, ইন্টারনেট চেক করে দেখো, লিওড একটা মেয়ের সাথে ধরা পড়েছে। ফ্যান্সরা তো এসব দেখে পাগল হয়ে যাচ্ছে। জিয়ং তখন চেক করে দেখে সত্যি সত্যিই তো এই ব্যাপার ঘটেছে। তবে এখানে বেশি হেট আসে ইয়ং এর জন্য। জিয়ং এর পর দেখা করতে আসে লিওডের সাথে। সে তাকে জানায় তাকে নিয়ে কি কি খবর ছড়াচ্ছে। লিওড তখন বলে, আমি কি করব? আমার যা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। জিয়ং তখন বলে, তুমি কি দেখেছো ইন্টারনেটে তোমাকে নিয়ে এখন কি অবস্থা হচ্ছে? এটা কোন ধরনের বোকামি? তোমার ফ্যান্সরা কি বলবে একবারও চিন্তা করেছো? কেউ নিজের পায়ে নিজে কুড়াল মেরে কি শান্তি পায় বলো তো? মিস্টার বেন আর তোমার ফ্যান্সরা কি ভাববে বুঝতে পারছো? মিস্টার বেন তো বলেছে তোমাকে শেষ করে ছাড়বে, আর আমার তো খুব খারাপ লাগছে তোমার ফ্যান্সদের জন্য। লিওড বলে, আমি আশা করছি আমার ফ্যান্সরা আমাকে বুঝবে। জিয়ং এই কথা শুনে রেগে যায় আর বলতে থাকে, কি বুঝবে? আমি নিজেই তো বুঝতে পারছি না যে তুমি কি করে কি করেছো, আর তারা বুঝবে? কখনো বুঝবে না, উল্টো তোমাকেই ভুল বুঝবে তারা। লিওড বলে, জিয়ং, যা হয়েছে তার সহজ কিছু না, তাই আমার পক্ষ থেকে আমার ফ্যান্সদেরকে এবং মিস্টার বেনকে সরি বলে দিও। জিয়ং বলে, প্লিজ লিওড, তুমি সবাইকে বলে দাও যে যা তারা শুনেছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এইভাবে নিজের সবকিছু শেষ করে দিও না। কিন্তু লিওড মানা করে। তখন মিস্টার বেন কল করে জিয়ংকে বলে, এই চেক করে দেখো, আমরা তো বেঁচে গিয়েছি। জিয়ং দেখে কাহিনী এখন উল্টো দিকে চলছে, কারণ লিওডের বেশিরভাগ ফ্যান্সরা লিওড এবং ইয়ং জুটিকে খুব পছন্দ করে ফেলেছে। তারা অনলাইন ফ্যান পেজও বানিয়ে ফেলেছে, ভিডিও মেক করছে। তাই লিওড তার ক্যারিয়ার সেভ করে ফেলেছে, তাই এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু এই সব দেখার পর তো আরো রেগে যায় ইয়ং। সে পাঞ্চিং ব্যাগে নিজের সব রাগ ঝাড়তে থাকে। সেখানে তখন লিওডও আসে আর তাকে আরো রাগিয়ে দেয়। কিছুক্ষণ পর লিওড ইয়ংকে তাদের আর একজন টিম মেম্বার নামসিক এসে বলে, আমাকে ভাইস কমিশনার পার্ক পাঠিয়েছে আপনাদের উপর নজর রাখতে, কারণ তার সন্দেহ হচ্ছে আপনারা ডেটিং এ আছেন নাকি মিথ্যা বলেছিলেন। লিওড বলে, নামসিক, তুমি গিয়ে তাকে বলো আমরা দুজনই ডেট করছি, আর তুমি সেটা নিজ চোখে দেখেছো। নামসিক বলে, হ্যাঁ, আমি তো সেটা বলতেই পারি, কিন্তু আপনাদেরকে আমি ছাড়াও আরো অনেকে নজরে রেখেছে। তো এরপর থেকেই খাবার খেতে আসলেও ইয়ংকে আশেপাশের সবাই আলাদা করে নজরে রাখে যে সে কি একা খাচ্ছে নাকি তার সাথে লিওড আছে। তাই লিওড খাবার নিয়ে ইয়ং এর টেবিলে এসে বসে পড়ে। ইয়ং তখন উঠে চলে যাচ্ছিল, কিন্তু লিওড তাকে বলে, প্লিজ এখানে বসে একটু খেয়ে নাও, কারণ আমাদের সবাই দেখছে। এরপর তারা পার্কে আসে হাঁটতে হাঁটতে, আর এমন ভাবে অভিনয় করে যেন দুজনই ডেটিং করতে বেরিয়েছে। আর এর মধ্যেই তাদের ছবি দূর থেকে তোলা হয়। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এদেরকে কেউ নজরে রাখতে বলেনি। আসলে এদের টিম মেম্বাররা ইচ্ছে করেই এইসব করছে তাদেরকে কাছাকাছি নিয়ে আসার জন্য, আর তাদের ছবি তুলে সেগুলো সাংবাদিকদেরকে দিয়ে দেয় তারা, যেন তাদের প্রেম কাহিনীটা আরো চারিদিকে ছড়িয়ে যায়। এরপর ইয়ং আর লিওড আসে তার পালিত মা বাবার কাছে। সেখানে ইয়ং লিওডকে পরিচয় করায়। মিরাই বলে, লিওড তো অনেক সুন্দর, কিন্তু আমার বোনের তো পছন্দ ভুঁড়ি বেশি এইরকম লোককে। তো এই নিয়েই মিরাই আর লিওড খুব হাসি মজা করতে থাকে। তখনই সেখানে নামসিক আর তার পার্টনাররা চলে আসে। লিওড বলে, তুমি এখানে কি করছো? নামসিক বলে, রেস্টুরেন্টে তো মানুষ খেতেই আসে, তাই আমরাও এসেছি।
এদিকে ইয়ংকে সিয়ং আলাদা রুমে এসে পাসপোর্ট দেয় মিরাইকে বাইরে চিকিৎসা করতে নেওয়ার জন্য, কিন্তু ইয়ং সেটা নিতে চায় না। তখন সিয়ং বলে, ধরে নাও তুমি আমাকে সেদিন বাঁচানোর প্রতিদান পাচ্ছ এখন। ইয়ং বলে, না, আমি তোমাকে প্রতিদান দিয়েছি কারণ তুমি আমাকে আজ থেকে 10 বছর আগে প্রাণে বাঁচিয়েছিলে। তুমি সেদিন আমাকে না বাঁচালে আজ আমি এখানে থাকতাম না, তাই আমি তোমাকে সেদিন বাঁচিয়েছি। এসব শুনে সিয়ং বলে, কিন্তু মিরাইয়ের কি করবে? ইয়ং তখন বলে, তুমি তো আমাকে চেনো তাই না? আমি মিরাইকে ওয়াদা করেছি তাকে ঠিক করে তুলবো, আর আমি আমার ওয়াদাও রাখবো। আর আমার মনে হয় আমাদের আর দেখা না হওয়াটাই উচিত হবে। তো তখন যাওয়ার আগে সিয়ং তাকে জড়িয়ে বলে, আমাদের আরো একবার দেখা হবে, হয়তোবা এটাই আমাদের ভাগ্য হবে। তো সিয়ং যাওয়ার পর আজ সারা রাত সবাই মিলে খুব মজা করে। রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে যায়, শুধু জেগে থাকে লিওড আর ইয়ং। লিওডকে ইয়ং জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য কিছু ফিল করো? তো লিওড আসলে সোজাসুজি কিছু না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। তখন ইয়ং বলে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। লিওড এরপর বলে, তাহলে আমার ফিলিংস কি একতরফা ছিল? ইয়ং বলে, না, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু যাই ছিল তা এখানেই শেষ হয়ে যাবে। আমি চাই তুমি সব ভুলে যাও, আর আমিও ভুলে যাওয়ার চেষ্টা করব। লিওড তখন বলে, তুমি আমার জন্য এত কেয়ার করো, এত ভাবো, তাহলে আমাকে ভুলবে কি করে? ইয়ং বলে, এটাই আমাদের জন্য ঠিক হবে। তো কথা বলতে বলতে ইয়ংকে লিওড কিস করে বসে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর যার যার কাজের জায়গায় ফিরে যায় সব মেম্বাররা। তবে লিওড ইয়ংকে তার রুম পর্যন্ত দিতে আসে। তখনই ইয়ং খেয়াল করে সেখানে ভাইস কমিশনার একটা মাইক সেট করে গিয়েছে, যার মাধ্যমে সে সব কথাবার্তা শুনে বুঝতে পারবে এরা আসলেই কি প্রেম করছে নাকি না। তো এই জিনিসটা আবার ইয়ং খুঁজে পেয়ে যায়, আর পরে লিওড এমন অভিনয় করা শুরু করে যে ভাইস কমিশনার আর কিছু লজ্জায় শুনতেই পারছিল না। ইয়ং তারপর বলে, বাহ, তোমার উচিত ছিল সিঙ্গার না হয়ে অভিনেতা হওয়া, ভালোই তো অভিনয় করতে পারো। তো তারপর লিওড বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি সব দিক থেকেই পারফেক্ট। ইয়ং বলে, হয়েছে, এখন যাও, অনেক দেরি হয়ে গেছে। তো এরপর ইয়ংকে একটু বিরক্ত করে তারপর লিওড চলে যায়, কিন্তু ইয়ং তাতে এবার কোনো রাগই করে না, বরং সে চলে যাওয়ার পর হাসতে থাকে, তারও এইসব ভালো লাগে। তো পরের দিন ইয়ংকে ডেটে যাওয়ার জন্য বলে যায় লিওড, আর তাকে বলে সে যদি এই বিষয়ে কিছু না জেনে থাকে তাহলে ইউটিউব আছে, সে যেন সার্চ করে নেয়। ইয়ং এরপর দেখা যায় সত্যি সত্যি সার্চ করে, কিন্তু তেমন কিছুই সে হজম করতে পারে না, মিলিটারি অফিসার বলে কথা। তো এরপর সে ডেটে আসে, কিন্তু ইয়ং মিরাইকে নিয়ে আসে। তারপর মিরাই লিওডের মতো বায়না করে যে সে পিকনিক করতে যাবে। ইয়ং তো মিরাইকে খুব ভালোবাসে, তাই সে যা বলে সে তাই মেনে নেয়, আর চলে আসে তারা সারাটা দিন ঘুরতে আর মজা করতে। এদিকে ইয়ং আর লিওডকে ফলো করছিল যে টিম মেম্বাররা, তাদেরকে লিওড বোকা বানিয়ে একাই চলে গিয়েছিল, তাই তারা খুবই হতাশ হয়, কারণ আজ এদের ডেটের কোনো ইনফরমেশনই তাদের হাতে নেই। এদিকে ইয়ং এর যে পালিত মা আছেন তার একটা ছেলে ছিল যার নাম গো ওয়াংতাই, আর সে ছোটবেলাতেই হারিয়ে যায়। আজ এতগুলো বছর পর গোয়াংকে তার মা দেখে চিনতে পারে, কারণ গোয়াংয়ের হাতের মধ্যে একটা দাগ ছিল, আর সেই দাগ এখনো আছে। তবে ইয়ং এর মা গোয়াংয়ের সাথে কথা বলার আগেই সে চলে যায় ইমার্জেন্সি কল আসায়। এদিকে ইয়ং আর লিওড এরা পার্কে এসে খুব মজা করছিল, একসাথে খেলাধুলাও করছিল। তাদেরকে এত মজা করতে দেখে মিরাইও খুব খুশি হয়। তারপর ইয়ং লিওডের হাত ধরেই বসে থাকে। লিওড বলে, কি ব্যাপার, হাত ধরছো যে? তুমি তো বলেছিলে সব ভুলে যেতে। তাহলে ইয়ং বলে, আজকের দিনটা আমার জন্য স্বপ্নের মতো, আমি আজ খুব খুশি, তাই যার হাত ধরে ভালো থাকা যায় তার হাত ছাড়ার কথাটা আমি ভাবছি না। লিওড বলে, তাহলে ছেড়ো না, এভাবেই ধরে রাখো সারাটা জীবন, আমি তো সবসময় চাই আমার পাশে থাকো, সাথে থাকো তুমি। ইয়ং বলে, ওই যে মিরাইকে দেখো, তাকে এত খুশি আমি আগে কখনো দেখিনি, আমি সবসময় এই মুহূর্তেই বাঁচতে চাই মিরাইকে সাথে রেখে। এসব শুনে লিওড বলে, তুমি আমার পাশে থাকলে এরকম মুহূর্ত আমরা প্রতিদিন সৃষ্টি করতে পারবো। তো তারপর তারা রাতের বেলায় পার্কে হাঁটছিল, সেই সময় লিওড
ইয়ংকে বলে, আমি হয়তো জানি হানকে কেন ওই লোকেরা ধরতে চাইছিল, কারণ তার জাম্পার থেকে আমি একটা এসডি কার্ড পাই, সেখানে তাদের নিয়ে কিছু ইনফরমেশন আছে, আর এগুলো যদি প্রশাসনের হাতে পড়ে তাহলে তাদের অর্গানাইজেশন একেবারে শেষ হয়ে যাবে, তাই তারা এত পাগলের মতো হানের থেকে সেটা চাইছে। ইয়ং তখন বলে, তুমি আমাকে কেন এটা বলছো? লিওট বলে, কারণ আমি তোমাকে বিশ্বাস করি, আর এর মাধ্যমে আমরা আগে কি করব তা বুঝতে পারবো, কারণ ওই টেরোরিস্টদের তো আটকাতে হবে। হানের এই ত্যাগ আমি নষ্ট হতেই দিব না। তো এরপর এখান থেকে তারা তিনজন আসে ছবি তুলতে। মিরাই ছবি তোলা শেষে ইয়ং আর লিওটকে বলে, তোমরা দুইজন ছবি তোলো, আমি বাইরে অপেক্ষা করছি। তো তারা ছবি তুলে বাইরে এসে দেখে মিরাই সেখানে নেই। তারা তো অস্থির হয়ে যায়, চারিদিক খুঁজতে থাকে। তো এত খোঁজাখুঁজির পর সিয়ং মেসেজে জানায় তার কাছেই আছে মিরাই, আর মিরাইকে নিতে হলে সে যা চায় তাকে তাই দিতে হবে। লিওডও এতে রাজি হয়ে যায় আর নিজেই মিরাইকে আনতে যেতে চায়। তখন ইয়ং বলে, না লিওড, তুমি এসব কিছুই করবে না, আমরা অন্য কোনো উপায় বের করব মিরাইকে আনার জন্য। লিওড বলে, না, মিরাই অসুস্থ আর আমরা রিস্ক নিতে পারবো না, তাই তুমি চিন্তা করো না, আমি তাকে ফিরিয়ে আনবো যে করেই হোক। এটা শুনে ইয়ং বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, যা বলা হয়ে ওঠেনি। লিওট বলে, আমি ফিরে আসি তখন বলে দিও। এরপর লিওট সিয়ংকে এসে অনেক মারধর করে আর বলে, তোর সাহস কি করে হলো মিরাইকে কিডন্যাপ করার? সে একটা অসুস্থ বাচ্চা, একবারও কি তোর মনে খারাপ লাগা কাজ করলো না? তুই কিভাবে পারলি এমন নিষ্ঠুর হতে? সিয়ং তখন বলে, আমি যা চাই তা আমাকে দিয়ে দাও, তাহলেই তো হয়। লিওট বলে, আগে বল মিরাই কোথায়? সিয়ং জানায়, ওই যে সে ঘুমাচ্ছে। তো তারপর সেখানে তাই আসে আর সিয়ংকে ওভারটেক করে নিজে সে এসডি কার্ড নিয়ে চলে যায়। তাই সিয়ংও তাকে ধরার জন্য তার পেছনে যায়, আর এই সুযোগে লিওড মিরাইকে নিয়ে বাড়ি আসে। ইয়ং বলে, আমি অনেক খুশি যে মিরাই সুস্থভাবে ফিরেছে, কিন্তু তুমি কি করে এত গুরুত্বপূর্ণ জিনিস তাকে দিয়ে দিলে? লিওড বলে, আমি কেন দিব? ইয়ং বলে, মানে? তখন লিওড দেখায় সেই পুতুলটার ভেতরই আছে আসল এসডি কার্ড। এরপর লিওড বলে, আমি যেদিন এই এসডি কার্ড পাই সেদিনই আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য বলে সিলেক্ট করি এই জিনিসটা লুকিয়ে রাখার জন্য, আর আমি জানি তুমি এটাকে কখনো ভুল হাতে যেতে দিবে না। তখনই সেখানে ভাইস কমিশনার এসে ইয়ংকে গ্রেফতার করে নিয়ে যায় সিয়ং এর সাথে দেখা করার অপরাধে। ওই সময় মিরাই খুব অসুস্থ হয়ে যায়, তার হার্টের প্রবলেম অনেক বেড়ে যায়। তবে লিওট বলে, ইয়ং তুমি চিন্তা করো না, আমি মিরাইকে সর্বোচ্চ কেয়ার করব, তার কিচ্ছু হতে দিব না। বেচারি ইয়ং অসহায়ের মতো কান্না ছাড়া আর কিছুই করতে পারছিল না তার বোনের জন্য। অন্যদিকে তাই চেক করে দেখে এটা তো ফেক এসডি কার্ড, তাদেরকে বোকা বানিয়েছে লিওড। তো তারপর লিওড ইয়ংকে যাওয়ার আগে প্রমিস করে তাকে এখান থেকে বের করবেই, সে যেন তার মনোবল না হারায়। ইয়ং বলে, তুমি মিরাইয়ের খেয়াল রেখো, তাতেই হবে। তো এরপর লিওড ডিরেক্ট চলে আসে মেয়র উনের কাছে আর এসেই বলে, হ্যাঁ, যে ভায়োলেট লিস্টটা নিজে হ্যাক করে নিয়েছে সেটা আমার কাছে আছে, আর সেই লিস্টে কিন্তু ইয়ং এর নাম নেই, আর আমি তা প্রমাণ করে দিব এখনই, কারণ আমার হাতে সেই এসডি কার্ডটা আছে। তো তারপর লিওড বসে পড়ে এসডি কার্ডটা ওপেন করার জন্য। তো এখন যেহেতু লিওড পাসওয়ার্ড জানে না, তাই সে বুঝতে পারছিল না সে কি দিবে, তাই একে একে অনেকগুলো পাসওয়ার্ড দেওয়ার পর এবার ছিল তার শেষ চান্স। তখনই লিওড তার সম্পর্কিত একটা পাসওয়ার্ড দেয়, কারণ যেহেতু তার গানের ফ্যান ছিল হান, আর সেই আইডিয়াই কাজে লেগে যায়। ওপেন হয়ে যায় সেই লিস্ট যারা দেশে অরাজকতা সৃষ্টি করছিল। তো মিস উন লিস্ট দেখা মাত্রই সবাইকে গ্রেফতার করতে বলে দেয়। তারপর অফিসাররা তাদেরকে গ্রেফতারও করে, আর কারণ হিসেবে বলে তারা সিকিউরিটি ল ভেঙেছে, তাই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এদিকে মিস উনের সাথে আবারও দেখা করতে আসে লিওড। তখন উন বলে, তুমি এত বড় একটা সিক্রেট রিভিল করেছো, তাই এখন তুমি কোনোভাবেই সেফ না, তোমাকে একা একা কোথাও যাওয়া আসা করতে দেওয়া যাবে না, সিকিউরিটি ছাড়া কোথাও যাওয়া আসা করো না। লিওড বলে, আমি আমার সেফটির থেকে বেশি চিন্তিত একমাত্র ইয়ং এর জন্য, আপনি প্লিজ তাকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। উন বলে, আচ্ছা, আমি চেষ্টা করছি। এদিকে উন লি আর পার্ককে বলে, আচ্ছা, ভায়োলেট লিস্টের লিডারের কি কোনো খবর পাওয়া গেল? লি বলে, না, তাকে এখনো বের করা যায়নি, সে কে, কেমন দেখতে সেটাও জানা যায়নি। পার্ক বলে, আসলে তার সাহস নেই সামনে আসার,
সে একটা ভীতু, তাই এভাবে লুকিয়ে আছে। তবে আমরা অবশ্যই তাকে বের করে আনার কিছু না কিছু উপায় তো বের করেই ফেলবো। তো রাতের বেলা জেলে ইয়ং জানতে পারে লিয়ট যে সিয়ং এর সব লোকদের এক্সপোজ করেছে, এখন লিয়টকেও কেউ বাঁচাতে পারবে না। এই কথা শোনার পর লিয়টকে নিয়ে তো খুবই চিন্তায় পড়ে যায় ইয়ং, যে সে এখন লিয়টের খেয়াল কিভাবে রাখবে। তো পরের দিন লিয়টকে তার টিম মেম্বাররা চিৎকার করে বলে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ইয়ংকে ছাড়া হয়েছে। তো সারা রাত মিরাইকে কেয়ার করে আসায় লিয়টের ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। তবে ইয়ং এর ট্রান্সফার হয়ে যায় নর্থ কোরিয়াতে। এখন লিয়ট তো বুঝতে পারে না, তার সাথে দেখা নেই, কথা নেই, কিচ্ছু নেই, সে কি করে এভাবে চলে গেল। দিনরাত এই সব ভেবে ভেবে একেবারে অবস্থা খারাপ হতে থাকে লিয়টের। ইয়ং এর চিন্তায় সে পাগল হয়ে যায়। যাই হোক, তো তারপর একদিন সে দেখে হঠাৎ করেই রুমে এসে হাজির হয় ইয়ং। লিয়ট তো তাকে দেখেই খুব কান্নাকাটি শুরু করে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে কেন কিছু বললে না, কি হয়েছিল তোমার? তারপর লিয়ট আর ইয়ং একসাথে কিছু সময় কাটায় আর ইয়ং লিয়টকে থ্যাঙ্কসও জানায় তার অনুপস্থিতিতে মিরায়ের এত খেয়াল রাখার জন্য। লিয়ট বলে, আমি তার অপারেশনের জন্য সব ব্যবস্থা করে দিয়েছি, সামনেই তার অপারেশন হবে। ইয়ং তো এটা শুনে কান্নাই করে দেয় খুশিতে আর লিয়টকে বলে, তোমাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমি সত্যিই জানি না। লিয়ট তখন বলে, তাহলে আর একটা পিকনিকে যেতে হবে, যাবে? ইয়ং উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই, আবারও যাব। এদিকে লিয়টকে মারার সব পরিকল্পনা করছিল সিয়ং এর মেম্বাররা। তারা লিয়টকে কিছুতেই বাঁচতে দিবে না বলে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মিস উন পার্ককে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সেই আড়ালে থাকা লিডারকে খুঁজে বের করতে হবে, না হলে নর্থ আর সাউথের মধ্যে সমস্যা কেউ আটকাতে পারবে না, এটা আরো বাড়তেই থাকবে। অন্যদিকে হসপিটালে লিয়ট আর ইয়ং আসে মিরাইয়ের সাথে দেখা করতে। সেখানে মিরাই অনেক কথা বলে লিয়টের সাথে। তখন লিয়ট তাকে প্রমিস দিয়ে কথা বললে মিরাই বলে, আমার বোন কিন্তু কখনো তার প্রমিস ভাঙে না। লিয়ট তখন বলে, হ্যাঁ, না ভাঙলেই ভালো আমার জন্য। আর তুমি দেখো, তুমি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাহলে আমরা আবারও ওই দিনের মতো পিকনিকে যাব। এটাই কিন্তু আমরা ঠিক করে রেখেছি, তাই তোমাকে দ্রুত সুস্থ হতে হবে। এসব শুনে মিরাই বলে, সত্যি? ইয়ং বলে, হ্যাঁ তো সত্যি, তার জন্য তোমাকে আমাদের কথা মতো চলতে হবে, নিজের দিকে মনোযোগী হতে হবে। তো এরপর হঠাৎই ইয়ং আর লিয়টকে এবার একসাথেই ধরে আনা হয় উনের আদেশে। আর পরে উন বলে লিয়টের সেফটির দরকার, তাই তাকে ধরা হয়েছে। আর ইয়ং এর তো নর্থেই থাকার কথা ছিল, তাই হতে পারে তার থেকে কোনো বিপদ আছে সাউথ কোরিয়ার। আর এইরকম সন্দেহ করে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। লিয়ট তখন ইয়ংকে বলে, তুমি এইরকম কেন করলে? আমাকে জানিয়েছে তারা তুমি তোমার জব ছেড়ে দিয়েছো, তুমি আর এখন অফিসার নেই, কিন্তু কেন? তুমি এমনটা কেন করলে? ইয়ং বলে, আমাকে এটা করতে হয়েছে কারণ আমাকে সাউথ কোরিয়া ফিরতেই হতো। লিয়ট তখন জিজ্ঞেস করে, কেন, মিরাইয়ের জন্য? ইয়ং বলে, না, তোমার জন্য, তোমাদের দুজনের জন্য হলেও আমাকে ফিরতে হতো, তাই ফিরেছি, যেভাবে আমার সুবিধা মনে হয়েছে। তবে তুমি সাবধানে থাকো, তোমার উপর রিস্ক আছে, তোমার যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। লিয়ট বলে, চিন্তা করো না, আমি ওই আড়ালে থাকা লিডারকে খুঁজে বের করব আর তোমাকেও সেভ করব। এরপর লিয়টদেরকে দিয়ে সেই শ্যাডোম্যানকে খুঁজতে মিশনে পাঠায় উন। সেখানে উন লিয়টের সাথে আসে আর লিয়ট নামার সাথে সাথেই দেখা যায় দূর থেকে তাকে কেউ বন্দুক দিয়ে টার্গেট করছে মারার জন্য। অন্যদিকে ইয়াংও লিকে কনভিন্স করে সেখান থেকে ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে এদিকে আসছিল লিয়টকে বাঁচাতে। এদিকে তাই যখন শুট করতেই যাবে তখনই সেখানে আসে সিয়ং আর তাকে থামতে বলে। তাই এই কারণে রেগে তার দিকে তাকায় আর সিয়ং বলে, দেখো তাই, তুমি যদি তাকে খুন করেও ফেলো তাতে কিছুই বদলাবে না। তাই বলে, আমি আমার অর্ডার ফলো করছি। সিয়ং তখন বলতে থাকে, তাই আমরা কোনো সৈনিক না যে আমরা অর্ডারে চলবো। তাই বলে, তুমি কি ভুলে গিয়েছো কিভাবে আমার সাথীদের মারা হয়েছে? সিয়ং তখন উত্তর দেয়, দেখো, সেটা আমার দোষ ছিল, আমি তাদের প্রোটেক্ট করতে পারিনি। এটা শুনে তাই বলে, হ্যাঁ তুমি পারোনি একজনকে ভালোবাসার কারণে, কিন্তু আমার পথে আর বাধা হওয়ার চেষ্টা করবে না, আমি আমার কাজ অবশ্যই সম্পূর্ণ করব। তো তারপর তাই সেখান থেকে লাফ দিতে দিতে গুলি ছোড়ে। তবে তখনই ইয়ং এসে লিয়টকে বাঁচিয়ে নেয় আর সেখানে তাইকে আহত করে নিচেই ফেলে দেয়।
আর এই তাই ছিল ইয়ং এর পালিত মায়ের হারিয়ে যাওয়া ছেলে। তাই যখন এইভাবে সে নিচে পড়ে তখন তার মায়ের মনটা মুচড়ে ওঠে। হয়তোবা সে ফিল করতে পারছিল তাইয়ের সাথে খারাপ কিছু হচ্ছে। তো সিয়ং ইয়ংকে বলে, আমাদের আবার এখানে দেখা হয়েই গেল। ইয়ং বলে, আমরা বলেছিলাম আর দেখা না হোক। তখন সিয়ং বলতে থাকে, হ্যাঁ আমাদের দেখা হলেই খারাপ কিছু হয়, তবে আমি তোমার জন্য খুশি। আর লিওড ইয়ং এর খেয়াল রেখো সব সময়। তো এইসব কথা বলার সময় তাই উঠে লিওডকে গুলি করতে যায়, কিন্তু লিওডকে বাঁচাতে গিয়ে সবগুলো বুলেট সিয়ং তার বডিতে নিয়ে নেয়। আর পরে অফিসাররা এসে তাইকেও মেরে দেয়। ইয়ং সিয়ংকে এভাবে লুটিয়ে পড়তে দেখে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে এইসব কি সত্যি হচ্ছে। ইয়ং তখন সিয়ংকে বলে, কি হয়েছে তোমার? তোমার তো কিছু হতেই পারে না। আরে তুমি তখন বেঁচে গিয়েছিলে যখন আমাদেরকে নরকের মতো করে রাখা হতো বন্দিখানায়, আর এখন কি করে তুমি মারা যাবে? প্লিজ সিয়ং চোখ খুলো, তুমি এভাবে মরতে পারো না। তো অনেক আকুতি মিনতি করে ইয়ং, কিন্তু সিয়ং এর বডি আর নতুন করে বেঁচে ওঠার কোনো সায় দেয় না। সিয়ং ইয়ং এর হাতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো তারপর এখানে ইয়ং আর লিওড বুঝতে পারে আসল কালপ্রিট তো মিস উন, আর সে ছাড়া তো তাইকে এই ইনফরমেশন কারো দেওয়ার কথা না যে তারা এই লোকেশনে আছে। তো তাই এবার লিওড আর ইয়ং চলে আসে তাকে ধরতে, আর এখানে উন লিওডের মাথায় বন্দুক তাক করে। ইয়ংকে ব্ল্যাকমেইল করা শুরু করে সে। উন বলে, আমার সব পাওয়ার, আমার সব কিছু, এই সবই আমার দেশের জন্য। আর এই যে বেকার জিনিসপত্র হচ্ছে, দুই দেশ এক করার কাহিনী, এইসব আমার একদমই পছন্দ না। তাই আমি তার জন্য অনেক কষ্ট করেছি। আজকের এই দিন এইভাবে তো আমি নষ্ট হতে দিব না। ইয়ং বলে, তুমি বন্দুক নামাও, এখনো সময় আছে, শুধরে যাও। নর্থ আর সাউথ কোরিয়া এক হয়েছে, এটা তো আমাদের জন্যই ভালো কথা। তুমি কেন খামোখা আবারও এই নর্থ আর সাউথ কোরিয়াকে আলাদা করতে উঠে পড়ে লেগেছো? তুমি যা করছো তা ঠিক করছো না। লিওড তখন বলে, ইয়ং তুমি শুট করে দাও তো একে, নিজের উপর বিশ্বাস রেখে শুট করো। ইয়ং বলে, আমি জানি না, আমার ভয় করছে খুব, আমি যদি মিস করি তাহলে কি হবে? তো ইয়ংকে বারবার লিওড বলে সে যেন শুট করে। তো তারপরে পেছন থেকে একজন শুট করে দেয়, কিন্তু সেটা লেগে যায় লিওডের বডিতে, আর লিওড সাথে সাথেই নিচে পড়ে যায়। এরপরে উনকে গ্রেফতার করা হয়, কিন্তু ইয়ং এর কান্না তো থামছিলই না। ইয়ং বলতে থাকে, আমি সত্যিই বোকা, আমার উচিত ছিল আগেই শুট করা, তাহলে হয়তো এইসব হতোই না। লিওড প্লিজ ওঠো, আমি তোমাকে কিছু বলতে চাই যা তোমাকে বলা হয়ে ওঠেনি আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি লিওড, প্লিজ ওঠো। তখন লিওড বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপরে সে উঠে বসে বলে, আসলে সে বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল, তাই তার কিছুই হয়নি, কিন্তু এইসব না করলে তো সে এত সুন্দর কথাটা শোনা থেকে বঞ্চিত হয়ে যেত। এরপর সে বলতে থাকে, আরো কয়েকবার বলো না, আমার তো বেশ লাগছিল শুনতে, উঠতেই মন চাইছিল না, কিন্তু তোমার কান্নার আওয়াজে আমার কান ব্যথা হয়ে গিয়েছে, সেজন্যই বাধ্য হয়ে উঠেছি। এরপর ইয়ং বলে, হ্যাঁ আজ তোমার দিন ছিল, তাই যা করার করে নাও। তো পরে টিভি চ্যানেলে নিউজ হয়, সবাই তো ইয়ং আর লিওডের প্রশংসা করে, তারা তাদের দেশকে সত্যিকার অর্থেই প্রোটেক্ট করতে পেরেছে। তো এরপর এখান থেকে তারা হসপিটালে আসে, সেখানে আজ তাদের পরিচিত একজনের ডেলিভারিও হবে। আজ লিওড একটা সত্যি কথা ইয়ংকে বলে, যা সে এতদিন লুকিয়ে রেখেছিল। লিওড বলে, একদিন রাতে তার সাথে দেখা করতে আসে সিয়ং, আর সিয়ং তাকে শ্যাডোম্যানের ব্যাপারেও বলেছিল যে সে সামনে লিওডকে আক্রমণ করবে, একমাত্র তখনই তাকে ধরা সম্ভব হবে। তাই লিওড এই মিশনে গিয়েছিল। ইয়ং এই ব্যাপারটা জানার পরই কান্না করে দেয়, কারণ ইয়ং সত্যিই এখন অনেক দায়িত্বশীল হয়ে গিয়েছে, তার নিজের জীবন ঝুঁকিতে রাখতেও সে দ্বিতীয়বার ভাবছে না। তো এরপর আজ হান সুস্থ হয়ে বাইরে আসে, তখনই সেখানে হান লিওডকে দেখে বলে, আরে তুমি এখানে? লিওড তো হানকে দেখে মারাত্মক খুশি হয় আর খুব শান্তিও পায়। হান বলে, আমি খুব তাড়াতাড়ি তোমায় দেখতে যাব পরবর্তী কনসার্টে। লিওড বলে, হ্যাঁ নিশ্চয়ই আসবে, আমি স্পেশালি তোমাকে ইনভাইট করব। তো এরপর লিওড খুশি মনে আসে ইয়ং এর কাছে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে। লিওড বলে, ইয়ং সবকিছু ঠিকঠাক হলে চলো আমরা একসাথে হয়ে যাই। ইয়ং তখন জিজ্ঞেস করে, মানে? লিওড বলে, মানে হলো আজীবনের জন্য এক হয়ে যাই, কি বলো? ইয়ং তখন বলে, আচ্ছা তুমি কি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছ? লিওড উত্তর দেয়, হ্যাঁ সমস্যা কি তাতে,
তুমি আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাহলে বিয়ে তো করা যেতেই পারে, তাই না? ইয়ং বলে, না, আমি এখন চাই না। লিওট তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন? এখানে তো কোনো সমস্যা থাকারই কথা না। আর যদি আমার কোনো ব্যাপারে তোমার খারাপ লাগা কাজ করে থাকে তাহলে আমাকে সেটা বলতে পারো, আমি ঠিক করার চেষ্টা করব। তারপরও ইয়ং তাকে মানা করে দেয়। আর এই সব কিছু মীরাই শুনেও কষ্ট পায়। এখন কেন সে মানা করে তার কারণ ইয়ংই ভালো জানে, তবে একটু পর আমরাও জানতে পারবো। বেচারা লিওডের তো মনটাই ভেঙে যায় ইয়ং এর কাছ থেকে না শুনে, কিন্তু সে ইয়ংকে আর বেশি কিছু বলে না। এরপর ইয়ং, লিওড আর বাকি সবাই আসে একটা বিয়েতে। সেখানে মীরাইও ছিল, কারণ সে এখন সুস্থ। তো লিওড বলে, আমরা কবে বিয়ে করব? ইয়ং উত্তর দেয়, সঠিক সময় আসলেই করব, তবে এখন না। লিওড আবারও জিজ্ঞেস করে, তো সেটা কবে আসবে শুনি? ইয়ং বলে, বিয়ে করার পর তোমার ক্যারিয়ারে একটু ইফেক্ট পড়তে পারে, তাই আগে নিজেকে ভালো করে সেটেল করে নাও, তারপর দেখা যাবে। লিওড তখন বলে, আচ্ছা, এখন আমার দোষ দিয়ে দিলে সমস্যা নেই, আমি তো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে পারি। তো এরপরে এখানে লিওডরা অনেক নাচ গান করে আর খুব মজা করে আজকের অনুষ্ঠানটা শেষ হয়। এবার ইয়ং আর লিওড তাদের নতুন সম্পর্ক দিয়ে দুই কোরিয়ার মাঝে একটা সেতু বন্ধনের মতো থাকবে বলেও মনে মনে ওয়াদা করে, যেন কোনো কোরিয়ার মানুষই সাফার না করে, সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারে। তো অনুষ্ঠান শেষ হতে না হতেই ইয়ং এর কাছে মেসেজ আসে, তাদের ইউনিটকে আবারও কাজে ফিরতে হবে নতুন একটা মিশনের জন্য। তাই তারা সেখান থেকেই নিজেদের ডিউটির জন্য দৌড় দেওয়া শুরু করে। মিলিটারি লাইফ বলে কথা, যেখানেই থাক ডিউটি মানে ডিউটি, কোনো অজুহাতের সেখানে কোনো কাজ নেই। তো এরই সাথে এখানে আজকের গল্পটিও শেষ হয়ে যায়। তো একজন মিলিটারি আর সেলিব্রিটির এই ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।